দর্শক, বংশুমালীর আয়োজনে আপনাদেরকে স্বাগত। আজকে ক্ষণকালের অতিথি রয়েছেন অধ্যাপক অর্ক চট্টোপাধ্যায়। অর্ক চট্টোপাধ্যায়, আপনাকে স্বাগত ক্ষণকালের স্টুডিওতে। ধন্যবাদ কাপন বাবু। এবং বংশুমালীতে এই ক্ষণকাল অনুষ্ঠান আমি এর আগে দেখেছি অন্যদের আপনার সঞ্চালনা, এবং অন্য যারা অতিথি এসেছিলেন তাদের কথাবার্তা শুনেছি। তো ভালো লাগছে এখানে আসতে পেরে এবং বংশুমালীর সঙ্গে আবার যুক্ত হতে। আমরা অর্ক চট্টোপাধ্যায় সম্পর্কে একটু বলে নিন। উনি মূলত প্রবন্ধকার এবং গল্পকার, সাথে কবিতাও লিখছেন এবং অনুবাদটা তো আছেই। উনি ইংরেজিতে সাবলীল বলে, ইংরেজি সাহিত্য থেকে অনুবাদটা খুব ভালো করছেন। আর তার একটা প্রকাশনী আছে, বৈভাষিক প্রকাশনী, আর পড়াচ্ছেন আইআইটিতে অধ্যাপক হিসাবে। তো অর্ক চট্টোপাধ্যায়, আপনার সাথে কথা শুরু করি আমরা, আনুষ্ঠানিক কথা। নিশ্চয়ই। প্রথমেই চলে যাই, সাহিত্যের প্রতি অনুরাগ কিভাবে, কেন? এটা আসলে এর এর উত্তরটা খুব বোরিং, কারণ সেই অর্থে দেখতে গেলে আমার বাবা এবং মা দুজনেই আর কি শিক্ষক। বাবা কলেজে পড়ান, মা স্কুলে পড়াতেন। তো তার ফলে ছোটবেলা থেকেই সাহিত্য পাঠটা খানিকটা পারিবারিক সূত্রেই পাওয়া। তবে মজার বিষয়টা হলো, হয়তো পেশাগত অভিজ্ঞতার কারণেই বিশেষত বাবা এবং মাও বিভিন্ন সময় অনেকবার আমাকে বলেছেন বা বলেছিলেন যে এই পেশাটিতে এসো না আর কি, কিন্তু আমি তাদের কথা শুনিনি এবং আমি অবাধ্যভাবে এই পেশাটিতে এসেছি আর কি, একভাবে পারিবারিক ভাবে, যেটা আগেও ছিল। ফলে সাহিত্য পাঠটা প্রধানত পরিবার সূত্রে। এটা এটা ঠিক, কারণ একদম ছোটবেলা থেকে এমনিতেই আমরা যেভাবে গল্প পড়ি, সবাই গল্প পড়ি, সাহিত্য পড়ি, সেভাবে তো একটা পড়া ছিলই। কিন্তু তার পাশাপাশি আহ একটু গভীরভাবে একটা লেখাকে পড়া, সেটা কিভাবে পড়া সম্ভব, এই ধরনের বিষয় নিয়ে ছোটবেলা থেকেই বাবা মার সঙ্গে একটা আলোচনা হতো। বুঝলাম যে পরিবার থেকেই আসা আপনার এই সাহিত্যের প্রতি অনুরাগটা, কিন্তু পরিবারের এই যে একটা পারিবারিক আবহ, তার মধ্যে পরিবারের কেন নিষেধটা ছিল যে তুমি এদিকে এসো না? আসলে সাহিত্য অনুরাগের দিক থেকে হয়তো নিষেধটা ছিল না, কিন্তু যেটা হয় না, মানে সাহিত্য অনুরাগী তো একভাবে আমরা সবাই, মানে বিভিন্ন অর্থে কিন্তু সবাই, কিন্তু সাহিত্য সমালোচনাটাকে পেশাগত ভাবে নিলে তার মধ্যে কতগুলো হয়তো জটিলতাও তৈরি হয়। এবং আমার মনে আছে আমাদের কলেজের সময়কার আমার এক বন্ধু, যে ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রেই আমাকে সৃজনশীল লেখালেখিতে আসতে নানাভাবে অনুপ্রাণিত করেছে, নবেন্দু বিকাশ রায়, আমার এক বন্ধু। সে একসময় মজা করে আমাকে বলতো, কারণ সে কেমিস্ট্রি পড়তো প্রেসিডেন্সি কলেজে, আমি ইংরেজি পড়তাম, যে তোরা তো ডিসেকশন টেবিলে তুলিস একটা টেক্সটকে এবং সেটাকে কাটা ছেঁড়া করিস একরকম ভাবে। তো কিছুটা হলেও আমি এটার সঙ্গে একমত, কারণ যেহেতু আমি সৃজনশীল লেখালেখি করি, সেই লেখালেখির ক্ষেত্রে কিন্তু অনেক সময় সাহিত্য, অন্তত মানে একাডেমিক ভাবে সাহিত্য পাঠ করার মধ্যে যে একটা 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 মানে অনেক সময় একটা রসহীনতা আছে, সেটা কিন্তু কখনো কখনো আমারও মনে হয়। ফলে আমি পুরোপুরি নবেন্দ্র বক্তব্যটার সঙ্গে দ্বিমত নই। তো আপনি তো শুরু করলেন প্রবন্ধ দিয়ে, সাহিত্যের একটা কঠিন জায়গা থেকে। তো প্রবন্ধ থেকে হঠাৎ করে নিরিট সাহিত্যে ফেরা কেন? একেবারে নিরিট সাহিত্য, গল্প, ছোট গল্প। আসলে এটা বোধহয় খানিকটা ওই রকমই একটা ব্যাপার যে আহ, আহ, মানে সাহিত্য সমালোচনা করার পাশাপাশি, মানে বিষয়টা হলো আমার বাবা বা মা তারা দুজনে ইংরেজি সাহিত্যের শিক্ষক শিক্ষিকা। আহ, বাবা যদিও ইংরেজি বিভাগে পড়িয়েছেন সারা জীবন, কিন্তু আহ, প্রধানত বাংলায় প্রবন্ধ সাহিত্য চর্চা করেছেন এবং কবিতা লিখেছেন। তো সেই হিসেবে শক্তি চট্টোপাধ্যায় নিয়ে কাজ করেছিলেন, সেই সূত্রে একটা কবিতার আবহ ছিল। এবং আমি প্রবন্ধ দিয়ে শুরু করি ঠিকই, কিন্তু মানে সেই অর্থে কলেজে পড়াকালীন, মানে 2004 সাল, ধরুন 4-5 সাল, এই সময় থেকে আমি গল্প লিখছি, প্রায় 15 বছর হলো। তার আগে খুচখাচ কিছু লেখালেখি ছিল, তবে সেগুলো খুব একটা সিরিয়াস নয় আর কি। সিরিয়াসলি গল্প লেখার একটা, বা গদ্য, প্রাথমিকভাবে গদ্য, সবটা প্রবন্ধ ছিল না তার মধ্যে। ওই তখন আমরা আমি জানি না এই নামটার সঙ্গে হয়তো সকলে পরিচিত না হতে পারেন, কিন্তু ওই সময়
2000 পরবর্তী আমাদের যে প্রজন্মের লেখকরা, আমরা নিজেদেরকে অনেক সময় শূন্য দশক বলতাম। আমার ঠিক ধারণা নেই নামটা কে প্রথম একভাবে ব্যবহার করে, কিন্তু ওই ওই দশকটাকেই সেই অর্থে মানে 2000 পরবর্তী, সেই কারণে প্রথম নয়, শূন্য, এইভাবে শূন্য দশক বলা হতো। এবং সেই সময়ে বিভিন্ন লিটল ম্যাগাজিনে লেখালেখি সূত্রপাত, প্রবন্ধ লিখেছি ঠিকই, তবে প্রায় একই সময় থেকে গদ্য এবং গল্পও লিখতে শুরু করেছি। তবে গদ্যটা অনেক বেশি গল্পের দিকে মানে একটা টার্ন নিয়েছে সময়ের সঙ্গে সঙ্গে। প্রথম দিকে একটু আর কি মানে কাহিনী বৃত্তের বাইরে এক ধরনের মুক্ত গদ্য, যেটা আবার এই এই শব্দবন্ধটা তখন খুব ব্যবহার করা হতো পশ্চিমবঙ্গে এবং কলকাতায়। এই মুক্ত গদ্য লেখা প্রাথমিকভাবে, একটু গল্পহীন গদ্য লেখার একটা প্রবণতা ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে খানিকটা আমি গল্পের দিকে সরে এসেছি। তো গল্প, এই যে গল্পের দিকে সরে আসা, এটা নিয়ে কথা বলছি যে আপনার গল্পের বই উপন্যাস, তাই তো? উপন্যাস তো উপন্যাস আর কি। হ্যাঁ, উপন্যাস, উপন্যাস আর কি। আমি বড় গল্প, উপন্যাসটা এখন বড় গল্পও বলা হয় আসলে। উপন্যাস বড় গল্পেরই একটা অংশ। তো এই যে যে এইটা নিয়ে অনেকে সমালোচনা করেছেন, এটা বলেছেন এটা আত্মকথনের মতো। আত্ম যে শব্দটা, কথনের সাথে যখন আত্ম লাগে তখন নিজে চলে আসে। এই উপন্যাসটা কি নিজের কোনো কথা, ভেতরের কথা, নিজের কোনো না বলা কথা কিনা? হুম, ঠিকই। এবং এই সমালোচনাটা খানিকটা বৈধই। মানে আহ, একটা মজার কথা বলি, যেখান থেকে নামটা এসেছিল, আমাদের এক বন্ধু, আমাদের সহলেখক শূন্য দশকের দেবাঞ্জন দ্বারা একটি পত্রিকা করতো, বৈখরি ভাষ্য বলে। সেই পত্রিকাতে একসময় এই উপন্যাসটা আহ, প্রাথমিকভাবে অন্তত ধারাবাহিকভাবে প্রকাশ হতে শুরু করেছিল। তো আমি উপন্যাস লিখবো এরকম কখনো ভাবিনি, সত্যি কথা বলতে। কারণ আমি নিজেকে বেশিরভাগ সময় খুব ছোট, এবং ছোট মানে একেবারেই ছোট, আহ, মানে অনুগল্প বা মুহূর্ত গল্প অনেক সময় যাকে বলা হয়, সেই ধরনের খুবই ছোট গল্পের লেখক বলে মনে করি, বা সংক্ষিপ্ত গদ্যের লেখক বলে মনে করি। খুব বড় উপন্যাস, এটা ফাঁদার ব্যাপার আছে তো, যাকে বলে গল্প ফাঁদা যে কথাটা বলা হয়। মজার বিষয় হচ্ছে কারণ আবার ফাঁদ শব্দটা রয়েছে একবারে ফাঁদার মধ্যে। তো ওই ফাঁদেও আমি কিছুটা পড়েছিলাম, এবং আমার উপর ন্যস্ত হয়েছিল এই দায়িত্ব লেখার জন্য, সেই জন্য উপন্যস্ত নামটা মজা করেই দিয়েছিলাম। কিন্তু আবার এটা আমার মনেও হয় যে গল্প একভাবে পেয়ে বসে, গল্প আমাদের ওপরে নষ্ট হয়। ওটা একটা যেন, আমি লিখি না, ফলে ওই আত্মকথনের সূত্রে কথাটা বলছি, যে আমার কেন জানি না মনে হয় যখনই আমরা লিখি, যদি আমি করেও লিখি, ওই আমিটা কিন্তু একটা অন্য স্বর তৈরি করে। এই আমিটা ঠিক আমি নয়। যদি আমি লিখিও যে আচ্ছা এই চরিত্রটার নাম অর্ক চট্টোপাধ্যায়, তাহলে ওটা একটা চরিত্র, একটা নিজস্ব স্বর তৈরি করবে। তো এটা ঠিকই যে উপন্যাসে অনেক আত্মকথন রয়েছে, কিন্তু কোথাও একটা আমি নিজের জীবন থেকে আবার অনেকগুলো খুব খুব মানে আহ, পরিষ্কার কতগুলো ডিপার্চারও নিয়েছি, যেগুলো আমার জীবনে ঘটেনি। এমন অনেক ঘটনার কথা বলেছি, যেমন ধরুন উপন্যাস্তর আহ, মানে প্রধান যে জায়গাটা, মানে যে ন্যারেটিভটা, সেটা হচ্ছে একটা লোক। সেই লোকটা ডিসাইড করেছে, এটা খুব কোভিড কোভিড মনে হবে এখন, কিন্তু একটু অনেক আগে লেখা, 2-2.5 বছর আগে। একটা লোক ডিসাইড করেছে, সে সিদ্ধান্ত নিয়েছে যে সে নিজেকে এক ঘরে করে রাখবে এবং সেই বাড়িটার বাইরে বেরোবে। এটা আমি প্রথম থেকেই ধরে নিয়ে লিখতে শুরু করেছি, এবং এর ফলে অনেকগুলো, বুঝতেই পারছেন, রেস্ট্রিকশন তৈরি হয়ে যায়। কারণ আমি অনেক কিছু করতে পারবো না, কারণ প্রধান চরিত্রটা একটা নির্দিষ্ট জায়গার বাইরে বেরোবে। এবং সেইভাবেই লেখাটা শুরু করা, যে আচ্ছা দেখা যাক অল্প একটা পরিসরের মধ্যে কি করা যায়। ওই যে বললাম বড় গল্প ফাঁদতে আমার একটা ভয় আছে, এবং ওই একটা লোক যে সিদ্ধান্ত নিয়েছে সে কিছুতেই ঘরের বাইরে বেরোবে না, মানে নিজের ফ্ল্যাটের বাইরে বেরোবে না, তার জীবনটা কিভাবে আমরা লিখতে পারি, এবং কিভাবে বাইরের দুনিয়ার সঙ্গে তার একটা কথোপকথন তৈরি হচ্ছে, যদিও সে নিজেকে আইসোলেট করে নিয়েছে একটা। এবং কেন করেছে এটা আমরা আস্তে আস্তে বুঝতে পারি, তার একটা অদ্ভুত মৃত্যু নিয়ে অবসেশন আছে। এবং সে এটা ভাবতে চায় যে আমি জানি কোন জায়গাটায় আমি মরব। এবার সেটাকে নির্দিষ্ট করার জন্য সে সিদ্ধান্ত নিয়েছে এই বাড়ির বাইরে বেরোবে, যাতে যেভাবেই হোক আমার মৃত্যুর স্থানটা একভাবে স্থিরীকৃত হতে পারে, যে আমি কিছুতেই আমি জানি আমি কোথায় মরব। মানে আমি কার্গিলে মরবো না, বা আমি অন্য কোথাও মরবো না। হ্যাঁ, আমি কর্মক্ষেত্রে বা হঠাৎ করে ট্রেনে যেতে যেতে ট্রেন অ্যাক্সিডেন্টে মরবো না, আমি এই ঘরের মধ্যেই মরবো। এইরকম একটা ব্যাপার।
তো এই ক্ষেত্রে অনেকে এই উপন্যাসটাকে কিন্তু সামাজিক পর্যালোচনাও বলেছে। তো এই যে একজনকে নিয়ে কথন, এর সাথে সমাজটাকে আপনি বোধহয় যুক্ত করেছেন, সামাজিক যে ব্যাপারগুলো মানুষের সামাজিক আচরণ থেকে শুরু করে সবকিছুই আছে, যার ফলে বোধহয় এটাকে সামাজিক পর্যালোচনা হিসেবে অনেকে আখ্যা দিয়েছেন। এই ব্যাপারটা একটু যদি বলতেন। এটা আসলে আমার লেখালেখিতে বরাবরই একটা একটা দোটানার মতো বলতে পারেন। আমি অনেক আগে আমার আরেকজন সহলেখক বন্ধুর সঙ্গে একটা আহ, সাক্ষাৎকারের মতো করেছিলাম আমরা দুজন, সেটা আহ, রোজি বলে একটি পত্রিকাতে প্রকাশিত হয়েছিল। সেখানেও এই প্রশ্নটা আমাকে সৌভ করেছিলেন, সৌভ চট্টোপাধ্যায়, যিনি যার সঙ্গে আলাপচারিতাটা হয়েছিল, যে কোথাও একটা আমার লেখালেখির আগ্রহের একটা বড় জায়গা হচ্ছে একজন একাকী মানুষের সঙ্গে সমাজ সম্পর্ক কিভাবে তৈরি হয় এই জায়গাটা বোঝার চেষ্টা করে। মানে বিভিন্ন ভাবে আমরা যতই আইসোলেটেড হয়ে যাই না কেন, সময়ের সঙ্গে সঙ্গে সামাজিক পুঁজির যে নিয়ম, তাতে একভাবে দেখবেন আমরা সবাই কিন্তু একটু 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 করেও আইসোলেটেড হয়ে যাচ্ছি। এই যে ধরুন, আহ, গিয়ে কোথাও খাবার দরকার নেই, বাড়িতে খাবার চলে আসছে। সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার দরকার নেই, নেটফ্লিক্স বাড়িতে সিনেমা নিয়ে আসছে। এই যে ব্যাপারটা, কোথাও এটা আমার মনে হয় পুঁজির যুক্তি হচ্ছে মানুষকে একা করে দেওয়া। কিন্তু তারপরে আবার সেই একা মানুষ নানাভাবে সমাজের সঙ্গে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করে, রাজনৈতিকভাবে সচেতন হয়ে নানাভাবে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করে। উপন্যাসে আমি সেই জায়গাটাই কোথাও একটা দেখানোর চেষ্টা করেছি, এবং সেই কারণে এই উপন্যাসে অন্য অনেক জিনিস ঢুকে পড়ে। যেমন কতগুলো খুব অদ্ভুত গল্প ঢুকে পড়ে। একজন একটি পেত্নীর চরিত্র রয়েছে যার নাম শঙ্খ সুন্দরী দেওয়া হয়েছে। সে একজন শাকচুন্নি, শেওড়া গাছে থাকে, এবং সেই শেওড়া গাছ থেকে সে জানলা দিয়ে ফুরুত করে এই লোকটা যে এক ঘরে করে নিয়েছে নিজেকে, তার ঘরে এসে ঢুকে পড়ে। এবং তারপরে সেই সেই শাকচুন্নিটি বলে যে সে বিভিন্ন একা মানুষকে মরতে দেখে। কারণ যে সমস্ত মানুষ একা মারা যায় তাদের নিয়ে একটা 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 তো দুঃখের জায়গা আছে, যেটা যেন কেউ নেই তাদের শেষ মুহূর্তে। তো এই শঙ্খ সুন্দরী তাদেরকে গিয়ে তাদের শেষ মুহূর্তে সঙ্গ দেয়। কিন্তু আমরা কি বুঝতে পারি সব সময় একজন শাকচুন্নি আমার সঙ্গে আছে কি নেই, বা একজন ভূত বা প্রেত আমার সঙ্গে আছে কি নেই? তো এই ভূত নিয়ে আমার অনেক দিনের একটা আগ্রহ আছে সেই সূত্রেই, এবং কিছুটা বাংলা সাহিত্যের একটা রসধারা অনুযায়ীও এই চরিত্রটিকে আমদানি করা। কিন্তু শেষ পর্যন্ত এখানে আমি মাঝখানে একটু থামিয়ে দিয়ে জিজ্ঞেস করি, এই ভূত নিয়ে চিন্তা, এই ভৌতিক কাহিনী হররের দিকে আপনার চিন্তা কিভাবে এলো? আসলে এটা একটা খুব মজার বিষয়। মানে ছোটবেলা থেকে যেরকম আমার ধারণা, আমরা সবাই তো নানাভাবে ভূত এমনই একটা ব্যাপার, সেটা ভীষণ আগ্রহ ব্যঞ্জক। কিন্তু একটা আহ, মানে সেই অর্থে নিজের জীবন থেকে একটা উদাহরণ দিচ্ছি, যে যেহেতু আমি উত্তরপাড়া নামক একটি শহরে বড় হয়েছি, যেটা একটা মফস্বল শহর কলকাতার প্রান্ত দেশে, হুগলি জেলায়। তো উত্তরপাড়ায় প্রচুর পুরনো জমিদার বাড়ি আছে, এবং অনেক পুরনো বাড়ি আছে, বহু পুরনো বাড়ি আছে। উত্তরপাড়া জেনারেল হসপিটাল একটা বহু পুরনো রাজবাড়ি, ডাক্তারদের কোয়ার্টারটা আরেকটা পুরনো রাজবাড়ি। তো এরকম অনেক গা ছমছমানো ভূতের বাড়ি আছে আর কি। সেটা একটা কারণ তো ছিল। তারপরে আমি যেখানে থাকতাম তার পাশে একটা বহু পুরনো জমিদার বাড়ি ছিল, যেখানে ওরা মাঝে মাঝে নাকি প্ল্যানচেট করতো বলে শুনেছি। ছোট ছিলাম বলে আমাকে সেই প্ল্যানচেটে কখনো দলে নেওয়া হয়নি, যাকে বলে। তো এরকম একটা চারপাশে ভূত ছিল আর কি, এবং সম্ভবত এখনো আছে। কিন্তু এটাও আমার কোথাও মনে হয় যে প্রেত ব্যাপারটার একটা রাজনীতিও আছে। মানে বহু মানুষ যারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে, বিভিন্ন সমাজনৈতিক আন্দোলনে, নানা কিছু যুদ্ধের মাধ্যমে একভাবে যেন মারা গেছেন, সেই তাদের প্রেতও কিন্তু আমাদের চারপাশে রয়েছে। আমরা যাদের ভালোবাসি, আমরা বিভিন্ন যে সমস্ত ফিগারদেরকে একভাবে ফলো করতে চাই, হয়তো শুধু সামাজিক রাজনৈতিক নয়, বিভিন্ন ভাবে সে সাহিত্যের কোনো লেখক হতে পারেন, অন্য যে কোনো কেউ হতে পারেন, ক্রিকেটার হতে পারেন, সিনেমা স্টার হতে পারেন, তারাও কিন্তু, মানে আমরা কিন্তু প্রেতেদের ভালোবাসি, কারণ আমরা যাদের ভালোবাসি তারা প্রেত হয়ে আমাদের চারপাশে ঘুরে। ভালো ব্যাখ্যা। এই যে আর ছোট গল্পের ব্যাপারে আসি, আপনার তো পিং পং গন্ধ ছোট গল্পের বই, অনুগল্প বলা যায় যাকে। তো এই যে পিং পং গন্ধ নামটা একটু অদ্ভুত না? এই হ্যাঁ, অদ্ভুত নামের প্রতি আগ্রহ কেন? খুবই অদ্ভুত। আমার মনে আছে এটা অনেকদিন আগের কথা, প্রথম গল্পের বই ওই মিনি বুকের মতো করে বেরিয়েছিল।
লিটল ম্যাগাজিনে বিভিন্ন সময় তো আমরা এরকম মিনি বুকের কথা ভাবি। তো আহ, আমাদের 5-6 জন বন্ধুর বই এক এক সঙ্গে বেরিয়েছিল। নবেন্দুর কথা বললাম, নবেন্দুর বই বেরিয়েছিল। স্বদেশ মিশ্র আমাদের আরেক বন্ধু, তার বই বেরিয়েছিল। অরূপ দা আমাদের একজন একটু বড় আমাদের থেকে কিন্তু বন্ধু লেখক, অরূপদার উদ্যোগে বইটা বেরিয়েছিল। ডি কোম্পানি বলে একটি প্রেস কার্যত আমরা বপন করেছিলাম যাকে বলে, যেটা তারপরে ওই ওই বইগুলোর পরে আর কখনো ডি কোম্পানি বলে কিছু ছিল না। রসিকতাটা তো বুঝতেই পারছেন, নামটার মধ্যেই আছে। তো সেই ডি কোম্পানি থেকে বেরিয়েছিল। এটা একটা গল্পের শিরোনাম। পিং পং গন্ধ বলে একটা গল্প ছিল, সেখানে আসলে আমি ওই একটা মজা করার চেষ্টা করছিলাম যে একটা বল যখন, পিং পং বল আর কি, সেটা যখন লাফায় একটা ঘরের মধ্যে, ধরুন একটা বল আপনার চোখের সামনে লাফাচ্ছে পিং পং করে। পিং পং শব্দটা তো ধনাত্মক শব্দ, ওই যে ধ্বনিটা তৈরি হচ্ছে সেটাকে ফলো করে শব্দটা তৈরি করা হয়েছে। তো আমার মনে হয়েছিল, এবং আমার এখনো মনে হয়, আমি সবকিছুর মধ্যে গল্প দেখি, আমার মনে হয় ওই যে বলের যে চলনটা, ওটা আসলে গল্পের চলন, ওই উত্থান পতনটা। তো কিন্তু তার একটা গন্ধ কি হয়, মানে চট করে তো আমরা পিং পং বলের সঙ্গে গন্ধকে ভাবি না। তো ওই দৃশ্যটার সঙ্গে ওই ওই গন্ধটার কোনো সম্পর্ক আছে কি, একটা ইন্দ্রিয়ান্তরের মতো করার ব্যাপার ছিল, একটা ইন্দ্রিয় থেকে আরেকটা ইন্দ্রিয়ের দিকে একটা যাত্রা, সেই হিসেবে পিং পং গন্ধ। তবে একটা কথা বলছি যেটা আহ, মানে এই সূত্রেও আরো বলছি যে খুব সাম্প্রতিক কালে একটা পাণ্ডুলিপি তৈরি করছি, শেষ 15 বছরে লেখা 50টা গল্পে, যেটা আগামী বছর বেরোনোর কথা। তো সেই সূত্রে এই গল্পটা, এই গল্পের বইটা একটু পড়ে দেখছিলাম। মানে যেটা হয় না, নিজের অনেক পুরনো লেখা পড়লে অনেক সময় নিজেকেও প্রেত মনে হয়, কারণ ওই ওই গল্পগুলো আমি আর লিখতে পারবো না চাইলে। তো যেটা মনে হচ্ছিল যে ওই সময় বোধহয় আমি খুব বেশি সচেতন ভাবে গল্পের বিরুদ্ধে গল্প লেখার চেষ্টা করি, যেটা এখন আর হয়তো অতটা আমার মনে হয় না করার দরকার আছে। বয়সটাও একটু কম ছিল, একটু বেশি যাকে বলে ওই একটা একটা মানে ওই তাজা রক্তে র্যাডিক্যাল হওয়ার একটা দাবি ছিল আর কি। তা এখন আর অত গল্পের র্যাডিক্যাল হতে ইচ্ছে করে না। তো এই যে ছোট গল্প, অনুগল্প আর উপন্যাস বা বড় গল্প, এই যে দেখুন যে উপন্যাসের অনেকটা বড় জায়গা থাকে, যেখানে গল্পটাকে আটিয়ে দেওয়া যায়, এঁটে যায় একটা গল্প। কিন্তু ছোট গল্পতে কিন্তু গল্প আটানো খুব কঠিন, একটা পুরো গল্প আটানো খুবই কঠিন। সেক্ষেত্রে কি আপনার মনে হয় না উপন্যাসের থেকে ছোট গল্প লেখা কঠিন? ঠিকই, ঠিকই, একদমই, আমি তো নিশ্চয়ই এটাই মনে করি। আমি জানি না আদৌ আর কোনোদিন আরেকটা উপন্যাস আমি লিখবো কিনা। এবং ওই উপন্যাস তো নামের ইঙ্গিতটাও তাই ছিল, যেটা সম্ভবত উপন্যাস নয়। এবং একভাবে দেখতে গেলে গল্প, উপন্যাস আসলে আপনি ঠিক বলেছিলেন, আপনি যেমন আগে বলেছিলেন যে এটা গল্পের বই, এক অর্থে এটা গল্পেরই বই, কারণ অনেকগুলো ছোট ছোট গল্পের একটা সমাহার যেন। কারণ এই একা লোকটা আবার নিজেকে গল্প বলে, এবং নানা রকম ছোট ছোট গল্প আছে যেগুলো কিন্তু প্রত্যক্ষভাবে ওর জীবন লিপির সঙ্গে সম্পর্কিত নয়। কিন্তু আমার মনে হয় একদমই আপনি ঠিক বলেছেন, গল্পটা আটানো যায় না ছোট গল্পে। সেই কারণে ছোট গল্প ব্যাপারটা এমনিতেই বোধহয় ওই একটা খুব গোল যে গল্প হয় না, মানে কাহিনী বৃত্তের গল্প, সেটার একটা বিরোধিতা এমনিতেই বোধহয় ছোট গল্পে রয়েছে। ছোট গল্প সবসময় খুব কাহিনী বৃত্ত তৈরি করতে পারে না, ওই ওই অল্প একটা পরিসরের মধ্যে লেখা হয়। কিন্তু ছোট গল্পের একটা বড় কথা হলো যে ছোট গল্প লেখা কঠিন আমি এই কারণে বললাম যে ছোট গল্পের মেসেজটা পৌঁছানো, বার্তাটা আপনি কি বলতে চান এই বার্তাটা পৌঁছানো খুব কঠিন কাজ, খুব মুন্সিয়ানার কাজ। এটা কি মনে হয় না আপনার? একদমই, কারণ ওই ছোট গল্পের একটা ঝিলিক দেওয়ার ব্যাপার আছে না, যেমন মানে হঠাৎ করে আকাশে যেভাবে বিদ্যুৎ ঝিলিক দেয়, ওই ঝিলিকটা তৈরি করতে হওয়ার একটা ব্যাপার আছে, যেটা খুব কঠিন। ঠিকই, কারণ ওই ওইটা সবসময় তৈরি করা যায় না, এবং সেটা যে শুধুমাত্র ওই প্লটের শেষে একটা টুইস্ট দিয়ে করা যায় তা বলছি না। মানে যেভাবে ক্লাসিক বিভিন্ন গল্পে ও হেনরি বা এরা অনেক সময় করেছেন, রবীন্দ্রনাথ কখনো সেটা করেননি। রবীন্দ্রনাথের কথা বলছি কারণ রবীন্দ্রনাথ বোধহয় একেবারে প্রথম পর্বের বাংলা ভাষার ছোট গল্পকার একজন। কিন্তু আবার দেখুন রবীন্দ্রনাথের এমন অনেক লেখাও আছে, আমার নিজের সেগুলোই খুব পছন্দের, যেখানে কিন্তু গল্পকে ভেঙেছেন রবীন্দ্রনাথ। মানে ধরুন আহ, গল্প গুচ্ছে অতটা নয়, কি কারণ গল্প গুচ্ছের গল্পগুলো অনেকটা পূর্ণ বৃত্তের গল্প, কিন্তু গল্প স্বল্প বলে শেষ পর্বের যে একটা সংকলন, বা আরেকটা খুব অদ্ভুত ধরনের গদ্যের সংকলন লিপিকা, যার কিছু কিছু লেখা গল্প, কিন্তু আবার কিছু কিছু লেখা একেবারেই গল্প না। মানে আমার মনে আছে আমরা মানে আমি বহুদিন
প্রায় 4-5 বছর হবে বাক বলে একটি সাহিত্য পত্রিকা রয়েছে বাংলায়, পশ্চিমবঙ্গ থেকে, ভারত থেকে বেরোনো একদম প্রথম ওয়েবজিন গুলোর মধ্যে একটা। তো বাকের সম্পাদক অনুপম দা আমাদের বন্ধু। অনুপম দার মানে প্রণোদনাতেই বলা যায় গল্প না বলে একটা বিভাগ আমি বেশ কিছুদিন সম্পাদনা করতাম। সেখানে এক সময় আমি রবীন্দ্রনাথের ওই লিপিকা গ্রন্থের প্রথম যে গদ্যটি, আমার এক্ষুনি মনে নেই, কিন্তু পায়ে চলার পথ বা এরকম একটা কিছু নাম হবে, সেটা আমি ওই গল্পনা বিভাগে একটি বিশেষ মানে এপিসোডে ওই 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 প্রবন্ধ ওই ওই গল্পটি, যেটি আসলে গল্প না আমার মনে হয়, সেইটা প্রকাশ করেছিলাম। কল্পনা বিভাগে আমরা বিভিন্ন লেখকের লেখা প্রকাশ করতাম। সাধারণভাবে রবীন্দ্রনাথের মতো কারোর লেখা তো ওইভাবে প্রকাশ করার কিছু নেই, কিন্তু তাহলে ওটা ওই জেস্টারটা ওই কারণে করেছিলাম যে আমার মনে হয়েছিল রবীন্দ্রনাথ নিজে কিন্তু শুধু গল্পকার নন, গল্পকে ভেঙেওছেন না। ওই পায়ে চলার পথ নিয়ে যে প্রথম গদ্যটা লিপিকাতে, এবং লিপিকা নামটাও দেখুন, উনি কিন্তু গল্প বলছেন না। লিপিকা মানে টেক্সট, সেটা গল্প নাও হতে পারে, লিপির মতো একটা লেখা। এই লেখা শব্দটা অনেক নির্ভার না, সেখানে গল্প বলতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। লেখা যে কোনো কিছু হতে পারে, কবিতা, গল্প, প্রবন্ধ। আপনি নিজে তো একজন গল্পকার, প্রবন্ধকার। প্রবন্ধ মানে সমালোচনারও একটা অংশ। প্রবন্ধ মানে সমালোচনার, প্রবন্ধের জায়গায় সমালোচনাটা অনেক বড় একটা ফ্যাক্টর। তো সেই ক্ষেত্রে আপনার কি রবীন্দ্রনাথকে সার্থক ছোট গল্পকার বলে মনে হয়? আসলে রবীন্দ্রনাথ তো মানে বিভিন্নভাবে বাংলা ভাষায় প্রথম ছোট গল্প লিখেছেন, যেমন তেমন আবার ছোট গল্পের সেই বিখ্যাত একটা সংজ্ঞাও দিয়েছেন, ছোট গল্প নিয়ে ভেবেছেন একভাবে, ওই অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না সে, সেই ধরনের আহ, সেই সেই চিন্তা ভাবনা গুলো তো আমার মনে হয় খুবই একদিক থেকে যথার্থ। কারণ ছোট গল্পের মধ্যে ওই বিন্দুতে সিন্ধুর স্বাদ যেরকম বলা হয়, সেরকম একটা ব্যাপার তো আছে, যে একটা খুব ছোট পরিসরের মধ্যে কিন্তু আবার অনেক অনেক ইঙ্গিত বহ। হয়তো উপন্যাসের তুলনায় ছোট গল্প অনেক বেশি ইঙ্গিতময় সেই অর্থে। রবীন্দ্রনাথ সার্থক গল্পকার কিনা বলাটা হয়তো একটু ধৃষ্টতা হয়ে যাবে, কিন্তু রবীন্দ্রনাথ অনেক কিছু করার চেষ্টা করেছেন গল্পে, যেটা আমার মনে হয় মানে আমাদের ভেবে দেখা দরকার। আমরা হয়তো এখনো রবীন্দ্রনাথকে খুব নিটোল গল্পকার ভাবি, সেই কারণেই বলছি। মানে ধরুন বাচস্পতির মতো লেখাও তো রবীন্দ্রনাথ লিখেছেন, বা বাচ্চাদের লেখা হিসেবে লেখা সে বলে ওই উপন্যাসটি, যেটা একেবারেই শুধু বাচ্চাদের লেখা আমার মনে হয় না, সেখানে গল্পের কত রকমের সংজ্ঞায়ন করেছে, গল্প কত রকমের, মানে কত কিছুকে গল্প বলা যায়, এই জিনিসটাও আমরা কিন্তু একভাবে রবীন্দ্রনাথ থেকে যেন আহরণ করতে পারি। তো আমার মনে হয় খুব মানে বহু বিচিত্র একটা পৃথিবী তো রবীন্দ্রনাথের সবসময়। আহ এর খুব মানে দৃঢ় মূল্যায়ন করার হয়তো আমি সঠিক লোক নই, কিন্তু আমার মনে হয় রবীন্দ্রনাথ মানে মহিরুহ গল্পের ক্ষেত্রেও আর কি, অন্য সবকিছুর মতো। তো আপনার তো গুজরাটে আছেন, এখন তো গুজরাটে আপনি। তো গুজরাটের যে আপনি সাহিত্যের পরিবেশ, বাংলা সাহিত্য চর্চা, এই ক্ষেত্রটা একটু বলবেন কি? সেখানে আপনার সাথে সেখানে বাংলা সাহিত্য কি ওইভাবে চর্চা করা সম্ভব কিনা, বা অন্যান্যদের সাথে আলাপ আলোচনা করে যে আড্ডার ব্যাপারটা আছে এটা ঠিক মতো হয় কিনা, এই ব্যাপারটা একটু জানতে চাচ্ছি। এটা খুব ভালো প্রশ্ন। এটা সত্যি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ অন্তত আমাদের প্রজন্মে আমরা বিভিন্ন ভাবে, আমরাই বলছি কারণ এটা আমরা অনেকে অনেক সময় বিভিন্ন সময় আড্ডায় কথাগুলো বলেছি, আমরা মনে করেছি যে সৃজনশীল লেখা কিন্তু যাপন নির্ভর, যাপন ছাড়া সৃজন হয় না। এবং সেই কারণে অনেক সময় গুজরাটে আসার পরে কিছুটা যাপন বিমুখ হয়ে পড়েছি আমি, কারণ এখানে আপনি যেটা বললেন, সবসময় যে আমি বাংলা ভাষায়ও সারাদিন সবার সঙ্গে কথা বলতে পারি তা তো নয়। পেশাগত কারণে প্রধানত ইংরেজি, আর মাঝে মাঝে আহ, হিন্দিতে কথা বলতে হয়। গুজরাটি আমি খুব একটা বলতে পারি না, বা বুঝতেও খুব কম পারি। তবে গুজরাটি সাহিত্যের একটা পরিসর আছে, সে তার সঙ্গে খুব অল্প স্বল্প হলেও যোগাযোগ হয়েছে। সেটা ভালো, সেটা সেটা নিয়ে চর্চা করতে ভালো লাগে। তবে বাংলা সাহিত্যের চর্চাটা হয়তো বাঙালিদের সঙ্গেই হয়। আর অল্প কয়েকজন এরকম বন্ধু রয়েছেন যারা বাঙালি না হলেও বাংলা ভাষা বিভিন্ন সময় শিক্ষাগত কারণে বা অন্যান্য গবেষণার আগ্রহের কারণে বাংলা শিখেছেন, বাংলা জানেন, তাদের সঙ্গে বাংলায় কথা হয়। তবে এখনো মুখ্যত
আমার মানে গল্প সংক্রান্ত বা সৃজনশীল লেখালেখি সংক্রান্ত যে যাপনগুলো, সেগুলো সবই কিন্তু আমার পশ্চিমবঙ্গের বন্ধুদের সঙ্গে। সেটা ধরুন ফোনেই হোক, আজকাল এই মানে গুগল মিট, জুম যাই বলেন তাতেই হোক, মেসেঞ্জারেই হোক। আমি যখন বছরে দুবার ফিরি পশ্চিমবঙ্গে, এবছর ফিরতে পারিনি এখনো অব্দি, তখনই আমরা আড্ডা মারি, দেখা করি, অনেক সময় একসঙ্গে দিন কাটাই, কখনো কখনো তারা এখানে আসে, যখন যেরকম যা সময় পায় বন্ধুরা, সেইভাবে সেই বৃত্তটা রয়েছে। তবে এটা আপনি ঠিক বলেছেন, কারণ আমারও মনে হয় যে অনেক সময় আমি কিন্তু, তবে একটা জিনিস বলবো যে যে ভাষাটা আমার মাতৃভাষা এবং যে ভাষায় আমি কথা বলে ছোটবেলা থেকে বড় হয়েছি, সেই ভাষাটা প্রতিনিয়ত বলতে না পারার ফলে একটা কখনো কখনো একটা আকুতিও তৈরি হয়। তো মানে ভাষা থেকে একটা বিচ্ছেদ হয়েছে সামাজিক ভাবে, অবস্থানগত কারণে, ভৌগোলিক অবস্থানগত কারণে। এবং এটা অনেক দিনের একটা ব্যাপার, কারণ আমি বছর 4 অস্ট্রেলিয়ায় ছিলাম পিএইচডি করার জন্য। তারপরে মানে ধরুন আমি 2013-র পর থেকে দীর্ঘ সময়ের জন্য কিন্তু বাংলা ভাষিক কোনো মানে ভূখণ্ডে থাকি। তার ফলে যেটা হয়েছে, ভাষা থেকে একটা দূরত্ব তৈরি হয়েছে। তার অনেকগুলো মানে সমস্যার জায়গা আছে যেটা এতক্ষণ বললাম, তবে তার একটা ভালো দিকও আছে, যে একটা আকুতি তৈরি হয়েছে সেই ভাষায় ফেরার। মানে এই যে ধরুন আপনার সঙ্গে কথা বলে এত ভালো লাগছে, কারণ বাংলায় কথা বলছি, যেটা সবসময় কিন্তু আমি বলে উঠতে পারি না সবার সঙ্গে। মানে সেই কারণে এই ভাষা থেকে দূরত্বটা আবার ভাষার সঙ্গে একটা অন্তরঙ্গতাও তৈরি করেছে, এটাই বলতে চাইছি। এই ক্ষেত্রেটাই বলার কথা। আমার কথা প্রশ্নটাও ছিল এই ব্যাপারটাতেই, যে আসলে এক ভাষায় কথা বলার যে চর্চার ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে এক ভাষাভাষীদের একত্রে থাকাটা, যারা চর্চা করেন, এটা কিন্তু অনেক বড়, পেছনে একটা বড় প্রেরণার কাজ করে এবং উৎসের কাজ করে। সাহিত্যের যে উৎস, সেই উৎসের কাজ করে। তো এখন এই কথাটার পরে অনুবাদের কথায় আসি। এই যে যে আপনার বাংলা ভাষার থেকে দূরে থাকা একটু, এই কারণেই কি অনুবাদের দিকে ঝুঁকে পড়া? খুবই মানে গভীর প্রশ্ন এটা। তো খানিকটা হয়তো ঠিকই বলেছেন। আমি অনুবাদ, কারণ একটা মজার বিষয় হচ্ছে, আমি সূত্রে ভাবার চেষ্টা করছি, অনুবাদ সিরিয়াসলি করতে শুরু করেছিলাম আমি যখন, তখন কিন্তু আমি অস্ট্রেলিয়ায় ছিলাম। আমাদের আরেক বন্ধু, আহ, সতীর্থ, আমার থেকে বেশ কিছুটা বড় লেখক, 90s এর লেখক রাজস্বীদা। রাজস্বীদার একটা পত্রিকা জার্নি 90s, সেখানে রাজস্বীদা আমাকে একটা অনুবাদ বিভাগ, আহ, মানে প্রত্যেক সংখ্যায়, জার্নি 90s একটা অনলাইন ম্যাগাজিন, তার প্রত্যেকটা সংখ্যায় একটা অনুবাদ বিভাগ সম্পাদনা করতে বলে এবং অনুবাদগুলো করতে বলে। সেই সময় অনুবাদ করতে শুরু করা, যেটা 2013-14 সাল, সিরিয়াসলি অন্তত অনুবাদ করতে শুরু করা। আহ, পরে রাজস্বীদার উপন্যাসও আমি অনুবাদ করেছি। ঋতবীণা নামের একটি উপন্যাস আহ, সৃষ্টি সুখ থেকে বেরিয়েছিল বাংলায়, তারপর সৃষ্টি সুখী ইংরেজি অনুবাদটা প্রকাশ করে। তো খানিকটা রাজস্বীদার অনুপ্রেরণা এখানে রয়েছে, সেই জন্যই নামটা করছি। তবে আপনি ঠিক বলেছেন যে সেই সময় কিন্তু আমি ওই আবার বললাম, বাংলা ভাষা থেকে ভৌগোলিক ভাবে দূরে ছিলাম, এবং সেটা বোধহয় একটা কারণ ছিল। সাম্প্রতিককালে আমরা নবারুণ নবারুণ ভট্টাচার্যের উপন্যাস নয়, বেশ কিছু গল্প আমরা একটা মানে টিম ফর্ম করে একটা বই করেছি, যেখানে নবারুণের অনেকগুলো ছোট গল্প, কবিতা এবং একটা ইন্টারভিউ, আমরা 3জন বন্ধু মিলে আমরা সম্পাদনা করেছি বইটা এবং অনুবাদ করেছি। এবং সেখানে অনুবাদের তাগিদটা অনুভব করেছি আমরা, কারণ বাংলা ভাষায় আপনিও জানেন, বাংলাদেশেও এরকম কত লেখক রয়েছেন যারা মানে ধরুন অনেক আগের একজনের কথা বলছি, সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহও কিন্তু মানে বাংলাদেশে বসে বাংলায় লেখেননি। এটা খুব মজার ব্যাপার না, মানে উনি তো ডিপ্লোম্যাট হিসেবে একটা বড় সময় প্যারিসে ছিলেন, অথচ প্যারিসে বসে উনি কাদো নদী কাদোর মতো উপন্যাস লিখছেন। বা বাংলা ওই 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 যে দূর থেকে বাংলার প্রতি অন্তরঙ্গতা, এটা কোথাও একটা আমার হয়তো আগ্রহের একটা জায়গা। কারণ আমি গবেষণা করেছিলাম স্যামুয়েল বেকেটকে নিয়ে, যিনি একজন আইরিশ লেখক, কিন্তু প্রধানত তার অধিকাংশ জীবন ফ্রান্সে কাটিয়েছেন, এবং ফ্রান্সে বসে তিনি ফ্রেঞ্চে শুধু লেখেননি, পাশাপাশি ইংরেজিতেও লিখেছেন, যেটা কিন্তু আবার একটা অদ্ভুত ইংরেজি, সেটা ঠিক আইরিশও নয়, ঠিক আবার ফ্রেঞ্চও নয়। এটা মাঝামাঝি ইংরেজি, আইরিশ ইংলিশ নয়, আবার ফ্রেঞ্চ নয়, এটা অদ্ভুত ধরনের ইংরেজি উনি একভাবে যেন একটা ভাষা নির্মাণ করেছেন। কমল কুমার মজুমদার যেরকম বলতেন, বড় লেখকরা ভাষা নির্মাণ করেন,
এক ধরনের মানে ভাষাকে আক্রমণও করেন, কিন্তু আবার ভাষাকে আক্রমণ করে একটা নতুন ভাষা নির্মাণ করেন। তো এই আমি যে সমস্ত লেখকদের বহু সময় পছন্দ করেছি, তারাও অনেক সময় অন্য একটা দেশে ছিলেন বা অন্য একটা ভাষা ভূখণ্ডে ছিলেন। তো অনুবাদটা খানিকটা, আপনি এটা খুব চমৎকার একটা কথা বলেছেন, আমি এভাবে ভাবিনি কখনো, কিন্তু আপনার বলাতে মনে হলো এটা খানিকটা নিশ্চয়ই সেই তাগিদ থেকে। ধন্যবাদ অর্ক চট্টোপাধ্যায়। তো বাংলাদেশের কথা যেহেতু উঠে এলো, তখন বাংলাদেশে আপনি তো অনেক দূরে, বা পশ্চিমবঙ্গ না আরো দূরে, অনেক আরেক প্রান্তে। তো বাংলাদেশের সাহিত্য সম্পর্কে আপনার ধারণাটা একটু শুনতে চাচ্ছিলাম, অর্ক চট্টোপাধ্যায়। আমি যে খুব বাংলাদেশ সাহিত্য সম্পর্কে খুব বেশি অবগত এরকম বলবো না। ওয়ালিউল্লাহর লেখা আমরা কলেজে পড়াকালীন পড়তে শুরু করি, এবং তখন মানে কয়েকজন লেখক নিশ্চয়ই আমরা মানে তাদের সম্পর্কে জানতাম, কয়েকজন কবির লেখা আমরা পাঠক্রমগত ভাবেও পড়েছি, শামসুর রহমান বা এরকম বেশ কয়েকজনের কথা। তবে বাংলাদেশ নিয়ে আমার একটা খানিকটা একটা কি বলবেন, একটা বলা মুশকিল এক্স্যাক্টলি কি বলবো, একটা ভালোবাসা আছে, কারণ আমার মার পরিবার বাংলাদেশের দিক থেকে, এবং ছোটবেলা থেকে আমি পার্টিশনের অনেক, যেমন খারাপ গল্প শুনেছি, সেই অর্থে হিংসার গল্প, তেমন অনেক অনেক মিষ্টি গল্প শুনেছি আর কি, সেই অর্থে ওপার বাংলা। এই ওপার বাংলা শব্দটাও বলতে কিরকম একটা অদ্ভুত লাগে, কিন্তু যাই হোক, সেই কারণে মাতৃপক্ষের কারণে আমি কিন্তু কোনোদিন বাংলাদেশ যাওয়া হয়ে ওঠেনি আমার, কিন্তু আমি একটা একাত্ম বোধ আছে, সেটা যে খুব সাহিত্য গবেষণার কারণে তা নয়, বা সাহিত্য পাঠের জন্য শুধু তা নয়, সেটা একটা ওই মাতৃ শিকড়ের জায়গা বলতে পারেন। আর বাংলাদেশের সাহিত্য নিয়ে সাম্প্রতিককালে আমাদের কয়েকজন বন্ধুর আহ, আবার তাদের মানে এক অর্থে অনুপ্রেরণাতেই বলবো, কিছু কিছু লেখা আবার নতুন করে কিছুটা পড়তে শুরু করেছে। আমার এক বন্ধু আসলে ওয়ালিউল্লাহ নিয়ে গবেষণা করেছে, দেবজ্যোতি, খুব চমৎকার কবিতা লেখে, আমার এক মানে আমার ছোট ভাইয়ের মতো। তো দেবজ্যোতির সূত্রে ওয়ালিউল্লাহ নিয়ে একটা আগ্রহ কলেজে পড়াকালীন তৈরি হয়েছিল। সাম্প্রতিককালে আমি বারবার করে আহ, আরো আরো কয়েকজন লেখকের নাম শুনেছি, যেমন যেমন শাহিদুল জাহিরের নাম বারবার শুনেছি। ওনার একটি উপন্যাস আমি পড়েছি, কিন্তু বেশ কিছু বছর আগে, আবু ইব্রাহিমের মৃত্যু সম্ভবত উপন্যাসটার নাম। তারপরে অন্য উপন্যাসগুলো পড়া হয়নি, কিন্তু ওনার কথা আমি অনেক শুনেছি আমার পশ্চিমবঙ্গের বন্ধু লেখকদের থেকে। ওনার লেখা আমি আরো পড়তে চাই। কবির সুমনের সূত্রে বেশ কিছুটা বাংলাদেশের গান সম্পর্কে একটা খুব মানে স্বচ্ছ ধারণা সবসময় বলবো না, কিন্তু দূরবর্তী হলেও একটা ধারণা অনেক সময় তৈরি হয়েছে। সুমন বিভিন্ন সময় বাংলাদেশের কথা বলেছেন, বাংলাদেশের অনেকের কথা, যেমন আমার মনে আছে ওই গানটা, ওই তো তোমার শহর, ওই তো তোমার ঢাকা বলে যে গানটা একসময় উনি লিখেছিলেন। আহ এবং সাবিনা ইয়াসমিনের গানের সঙ্গেও আমাদের পরিচয় সুমনের সূত্রেই আর কি। তো এরকম কিছু কিছু খন্ড খন্ড পরিচয় হয়েছে, তবে খুব যে মানে আরো আরো যত সময় যাবে, বাংলাদেশে বেশ কিছু পত্রিকা আমি লিখেছি। আহ সেটা ইনফ্যাক্ট অনেকদিন আগে থেকেই সেই যোগাযোগটা হয়েছে। সতীর্থ বলে একটা পত্রিকা এক সময় লিখেছি। সাম্প্রতিক কালেও বাংলাদেশের বেশ কয়েকজনের আহ, আহ, তাকে সেই অর্থে সাড়া দিয়ে, তারপর আমাদের আরেকজন বন্ধু পত্রিকা তমাল দ্বারা একটি পত্রিকা করেন, ভারতেও যেমন সেটা হয়, ঐহিক নামক পত্রিকা, তার একটি বাংলাদেশ সংস্করণ রয়েছে। মেঘ অদিতি দি সে তার সম্পাদনা করেন, মেঘ অদিতি। তো এরকম কিছু কিছু বাংলাদেশের সঙ্গে খন্ড খন্ড যোগাযোগ থেকেছে, এবং আশা করি সেটা খুব দ্রুত একটা মানে বাংলাদেশ যাওয়ার একটা প্রেক্ষিত তৈরি হবে, কারণ সেটা বহুদিনের কার্যত স্বপ্নই বলতে পারেন, কারণ ওটা মাতৃগৃহ, ফলে ওটার একটা অন্য গুরুত্ব আছে। তো অর্ক চট্টোপাধ্যায়, এই যে বাংলাদেশের সাহিত্য, বাংলাদেশের যে বাংলা সাহিত্যের চর্চা, এই জায়গাটা থেকে যে আপনার আরেকটা অংশ, আমাদের এই ভূখণ্ডের দক্ষিণ এশিয়ার আরেকটা অংশ ভারত, এবং ভারতের একটা অংশ পশ্চিমবঙ্গ, এটা যে কিছুটা বাংলা সাহিত্যের, বাংলা ভাষা জানার দিক থেকে পিছিয়ে আছে, মানে বাংলাদেশের সাহিত্য এটা কি এই যে পশ্চিমবঙ্গেরও সাহিত্য চর্চার ক্ষেত্রে এটা একটা মানে ঘাটতি থেকে যাচ্ছে কিনা? মানে আপনি কি বলছেন, মানে বাংলাদেশ পিছিয়ে আছে না পশ্চিমবঙ্গ পিছিয়ে আছে? না, পিছানোর কথা না, আমি বলছি যে বাংলাদেশের সাহিত্যটা থেকে যে জানা থেকে পিছিয়ে আছেন। এই যে আপনি ভাষা একটা ধারণা আছে, এই যে না জানার যে কথাটা, সেই ক্ষেত্রে বাংলা ভাষার যে একটা বিশাল যে জায়গা আছে, ক্ষেত্র আছে, এটা বাংলাদেশ, এটা তো অস্বীকার করার কিছু নেই। এটা থেকে যদি একটু ভাষা থাকে, তাহলে কিন্তু বাংলা সাহিত্যের চর্চাটাও ভারতও একটু পিছিয়ে পড়বে নয়? ঠিকই ঠিকই
ঠিকই, এবং এখানে তো আরো যত বেশি সম্ভব সেতুবন্ধ দরকার। সেই কারণেই ঐহিক বা এই ধরনের পত্রিকা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ কতগুলো যাকে বলে সাংস্কৃতিক কাজ করছে। এবং আসলে কি হয় বলুন তো, মানে আমি আমার দিক থেকে বলছি, সবার হয়ে তো কথা বলা মুশকিল। যেহেতু সাহিত্য সমালোচনাটা খানিকটা পেশাগতভাবেও আমি করি, এবং যেটা হয় যে সাহিত্য অধ্যাপক হওয়ার কারণে আহ, সাহিত্যের মধ্যে তো অনেকগুলো ধারা রয়েছে। আহ, অনেকে আছেন যারা খুব মানে ওই একটা ধারা হিসেবে বাংলাদেশি সাহিত্য নিয়ে গবেষণা করেন, যেমন দেবজ্যোতির কথা বললাম, বা এরকম অনেকে রয়েছে। কিন্তু তার বাইরে মানে একাডেমিক অর্থে সাহিত্য গবেষণার বাইরে আপনি একদমই ঠিক বলেছেন যে সবসময় কিন্তু বাংলাদেশ বাংলাদেশি সাহিত্য নিয়ে আমরা ততটা ওয়াকিবহাল থাকি না যতটা আমাদের থাকা উচিত। এবং এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে বর্তমান প্রেক্ষিতে সার্বিকভাবে সারা পৃথিবী জুড়ে দক্ষিণপন্থী রাজনীতির যে ধরনের একটা ভয়ঙ্কর একটা উত্থান হয়েছে, সেখানে কিন্তু একটা ভাষা প্রতিরোধের জায়গা রয়েছে। যদিও এটা আমি বারবার বলবো যে সেটা যেন একটা লিঙ্গুইস্টিক ন্যাশনালিজম না হয়ে যায়, যেটা অনেক সময় হয়ে যায় আর কি। কারণ সেটাও কিন্তু কোনোভাবে ধর্মীয় সাম্প্রদায়িকতার থেকে খুব ভালো নাও হতে পারে বলে আমার নিজের মনে হয়। এটা আমার ব্যক্তিগত মতামত, কিন্তু এটা একদম আপনি ঠিক বলেছেন যে ভাষা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সেতুবন্ধের কাজ করতে পারে। এই এত বেশি সাম্প্রদায়িক বিদ্বেষের সময়ে আমরা বসবাস করছি, এবং এটা তো কারুরই অজানা নয় যে রাজনৈতিক দক্ষিণপন্থার যে উত্থান, তার সঙ্গে এই সামাজিক এই সাম্প্রদায়িক বিদ্বেষের একটা সম্পর্ক আছে। এবং এই সাম্প্রদায়িক বিদ্বেষের ক্ষেত্রে ভাষাকে আমরা একটা প্রতিরোধের মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারি। কারণ আমরা যখন বাংলা ভাষার সাপেক্ষে কথা বলছি, সেই ভাষার দিক থেকে কিন্তু হিন্দু মুসলিম খ্রিস্টান এই পার্থক্যগুলো নেই। এবং এই পার্থক্যগুলো অনেক সময় আমরা এই পার্থক্যগুলো করিনি, এবং সেই কারণে ভারতবর্ষ একটা জায়গায় এসে পৌঁছেছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই জায়গাটা কিন্তু নষ্ট হচ্ছে। সেই জায়গা থেকে একটা ভাষা প্রতিরোধের খুব প্রয়োজন আছে, এবং সেখানেও আমার মনে হয় এই সেতু বন্ধের একটা প্রয়োজন আছে। কিন্তু আবার বললাম, সেই ভাষা প্রতিরোধটা যেন একেবারে একটা আরেক ধরনের সাম্প্রদায়িকতা তৈরি না করে, আমি এই দিক থেকে বলছি। মানে আমি অবশ্যই লিঙ্গুইস্টিক ন্যাশনালিজম বলতে বাংলাদেশের বাংলা ভাষার আন্দোলনের কথা বলছি না, সেটা খুবই প্রণিধানযোগ্য একটা আন্দোলন বলে আমার নিজের মনে হয়। কারণ সেখানে ভাষা নিয়ে লড়াই হয়েছে, ওইটাই ভাষা প্রতিরোধ। সেই অর্থেই আমি ভাষা প্রতিরোধ কথাটা বলছি। তো সেই ক্ষেত্রে অংশুমালির যে কাজটা করছে, এই যে আপনার সাথে আমি কথা বলছি বাংলাদেশ থেকে বা বিশ্বের অন্যান্য জায়গায় যারা বাংলা ভাষী আছেন তাদের সাথে কথা বলছি, তো অংশুমালির কাজটা আপনি কিভাবে দেখেন সেক্ষেত্রে? এবং সেই কারণে অংশবাদীর কাজটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যে রাজনীতি তো শুধু রাজনীতি নয়। রাজনীতি, সমাজ, সংস্কৃতি, এই বিষয়গুলো সব একটার সঙ্গে একটা ওতপ্রোতভাবে জড়িত। তার ফলে রাজনীতি বলুন বা সমাজই বলুন বা সংস্কৃতি বলুন, এগুলো সবই যেহেতু একভাবে যুক্ত পরস্পরের সঙ্গে, এই যে সেতু বন্ধের কথা বললাম ভারত বাংলাদেশের, সেইটাই অংশুমালির মতো একটা পত্রিকা করছে। এবং আরেকটা জিনিসও খুব গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে, প্রথম আমার সঙ্গে জোবায়েন্দার আলাপ হয় স্বপনদার সূত্রে, আমাদের আরেক অনেক অগ্রজ কবি। স্বপনদা আমাদের অনেকেরই সেই অর্থে বিভিন্ন সময় কবিতা বা গল্প যাই বলুন, প্রাথমিক পর্বে সেগুলো লেখার ক্ষেত্রে অনেক সাহস জুগিয়েছেন। স্বপনদা এবং নতুন কবিতা বারিন্দা এখন আর নেই, কিন্তু বারিন্দা, বারিন্দ ঘোষাল, এই যে প্রজন্মটা, মানে স্বপনদার সূত্রেই আমার সঙ্গে জোবায়েন্দার আলী। তুমি এই কথাটা এই জন্য বলছি যে আমাকে স্বপনদা যখন বলেছিল যে জার্মানি থেকে একজন মানুষ, তিনি কিন্তু একটি বাংলা ভাষার পত্রিকা তৈরি করেছেন, সেটা চালাচ্ছেন, এবং তারপর সেখান থেকে কত রকমের বিস্তার তৈরি হয়েছে। বাংলাদেশের থেকে আপনি ধরা যাক এরকম একটা অনুষ্ঠান করছেন, আমরা বাংলাদেশের অনেক মানুষকে দেখছি যারা কানাডায় আছেন, ইউরোপে আছেন, অন্যত্র বিভিন্ন জায়গায় আছেন। এখানে একটা একটা মানে আমি বিশ্বায়নে খুব একটা বিশ্বাস করি না, আমার বিশ্বায়নের অনেক খারাপ দিকও আছে আমরা জানি, কিন্তু এখানে আমরা একটা ভালো বিশ্বায়ন দিচ্ছি। এই বিশ্বায়নটা সাংস্কৃতিক বিশ্বায়ন। ধন্যবাদ চট্টোপাধ্যায়। তো আমাদের ওখানে একজন উপন্যাসিক ছিলেন সম্প্রতি, তিনি কত হয়েছেন, হুমায়ুন আহমেদ। তো হুমায়ুন আহমেদ মারা যাওয়ার পর পশ্চিমবঙ্গ থেকে সুনীল গঙ্গোপাধ্যায়ের মন্তব্যটা ছিল যে উনি আমাদের থেকে অনেক ভালো লেখক, বড় মানের লেখক।
তো এই যে হুমায়ুন সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো একজনের স্বীকৃতি বা সম্বরেশ মজুমদারের মতো একজনের স্বীকৃতি বা বুদ্ধদেব গুহর মতো একজনের যারা আছেন পশ্চিমবঙ্গে তাদের স্বীকৃতি যখন আসে যে আমাদের থেকে বড় লেখক, তো এই লেখক সম্পর্কে যখন একটা দূরত্ব থাকে, তার লেখা সম্পর্কে মানে কেউ জানতে না পারে, সেই ক্ষেত্রে মানে স্বাভাবিক একটা সাহিত্যের মাঝখানের আদান প্রদান বা আলোচনা বা সম্পূর্ণ হয়ে ওঠার ক্ষেত্রে একটা ঘাটতি থাকতে পারে। তো এই ঘাটতি পূরণ করাটা উভয় বাংলারই উচিত মনে করি, এবং বিশেষ করে পশ্চিমবাংলায় দেখা যায় যে পশ্চিমবাংলায় বইমেলায় বাংলাদেশের বইগুলোর মানে প্রবেশটা ঠিক মতো হচ্ছে না, প্রবেশের ক্ষেত্রে কিছু বাধা আছে, সেই বাধাগুলো মানে সরকার দুপক্ষে সরকারের তরফ থেকে বোধহয় কাটিয়ে ওঠা উচিত। এই ব্যাপারটা আপনি কি বলেন? নিশ্চয়ই এটা তো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেমন ধরুন হুমায়ুন আহমেদ পশ্চিমবঙ্গে পড়া হয়, হুমায়ুন আহমেদের লেখা পড়া হয় না একেবারেই তা নয়। মানে উনি তো অসংখ্য লেখা লিখেছেন, বহু লেখা লিখেছেন, অত্যন্ত প্রলিফিক। ওনার কিছু গল্প এবং কয়েকটি উপন্যাস আমিও পড়েছি। বিশেষত আমার নিজের আগ্রহের কারণে ওনার ভূতের গল্পগুলো নিয়ে আমার একটা বিশেষ আগ্রহ আছে। কিন্তু হুমায়ুন আহমেদের একটা যেমন খুব বড় অবদান সম্ভবত যে উনি এতগুলো আলাদা আলাদা জনরা নিয়ে লিখতে পারেন, এবং সেটা কিন্তু একটা বিশেষ প্রতিভার লক্ষণ। এবারে একটা জিনিস আমার মনে হয়, এটা নিশ্চয়ই হুমায়ুন আহমেদ বা সুনীল গঙ্গোপাধ্যায় কাউকে ছোট করার জন্য বলছি না, কিন্তু কেন হুমায়ুন আহমেদের সুনীল গঙ্গোপাধ্যায়ের স্বীকৃতি প্রয়োজন হবে সেটাও তো একটা প্রশ্ন। মানে হুমায়ুন আহমেদ তো নিজেই একটা ব্যাপার, যেমন সুনীল গঙ্গোপাধ্যায়ও নিজে একটা ব্যাপার। এবারে আমি এটা খানিকটা হয়তো এই কারণে বলছি যে সাহিত্যকে কেন্দ্র করে কতগুলো ক্যানন তৈরি হয় তো। মানে সুনীল গঙ্গোপাধ্যায় ব্যক্তি মানুষ সম্পর্কে আমার কিছু বলার নেই, কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায় কেন্দ্র করে একটা বিশেষ ধরনের প্রাতিষ্ঠানিক বাংলা সাহিত্য তৈরি হয়েছে শেষ 30-40 বছরে। সেটা যেমন রয়েছে তেমন আবার সেই প্রথার বাইরে তো অনেকে রয়েছেন। এবার এখানে কতগুলো মানে দোটানা থাকবেই, এবং কতগুলো হয়তো পারস্পরিক বিরোধও থাকবে, কিন্তু আমার মনে হয় এই সবটাই খুব গুরুত্বপূর্ণ। আবার এই স্বয়ংভরতাটাও গুরুত্বপূর্ণ। আমার মনে হয় না হুমায়ুন আহমেদের মাপের একজন লেখকের কারুরই স্বীকৃতির প্রয়োজন আছে, নির্দিষ্ট করে যদি ভারতীয় লেখকদের কথা বলি। তিনি স্বয়ংভর, যেমন সুনীলও স্বয়ংভর তার তার জায়গা। আর সেই ক্ষেত্রে আমি বলছিলাম আসলে এটা স্বীকৃতির প্রশ্ন না, যে উনি বলেছেন উনি যে ভালো, উনি যে সাহিত্য থেকে যেহেতু ভালো বুঝছেন তাকে জানা প্রয়োজন, সেজন্যই বলা হচ্ছিল। তো এর মধ্যে আমাদের সাথে কারা আছেন একটু দেখে নিই, একটু কমেন্ট গুলো করে নিই, কারা যোগ দিয়েছেন আছেন আমাদের সাথে। কথা বলছি অর্ক চট্টোপাধ্যায়ের সাথে, অধ্যাপক অর্ক চট্টোপাধ্যায়ের সাথে। আমি কাকুন রেজা, আপনারা যারা শুনছেন তাদের কথা বলে দিচ্ছি। আছেন মনিরা মনি আমাদের সাথে, আলিফ আশরাফ আছেন, ইশরাত ইহিতা আছেন, শুভেচ্ছা শুভকামনা জানাচ্ছেন। সাথে আছেন সুদীপ ঘোষাল, বাংলাদেশ থেকে আরেক লেখিকা জাকিয়া খান, বলছেন ছোট গল্প আসলেই লেখা কঠিন। ইশরাত ইহিতার কথা বললাম। অনুরাধা বোস বলছেন দারুণ লাগছে। তো ইশরাত ইহিতা একটা প্রশ্ন রেখে গেছেন, যে প্রশ্নটা হয়তো একটু তর্কের জন্ম দিবে, সেই জন্যই আমি যাচ্ছি না সেদিকে। তো জনপ্রিয় এবং বড় লেখকের মধ্যে, জনপ্রিয় লেখক এবং বড় লেখক বলতে কোনো শব্দ নেই, লেখক কখনো বড় হয় না, লেখা বড় হয়। যাই হোক, ইহিতা আপনি জনপ্রিয় এবং বড়র মধ্যে একটা কথা বলেছেন, এই তর্ক আমরা যাচ্ছি না। কোনটা জনপ্রিয় এবং কোনটা জনপ্রিয় নয়, কেন জনপ্রিয়, এটার অনেক রকম ব্যাখ্যা আছে সাহিত্যের ধারায়, সেজন্যই আপনার এই তর্কটাই যাচ্ছি না। তো চলে আসছে অনুবাদের কথায় আসছি অর্ক চট্টোপাধ্যায়ের কাছে। অনুবাদ নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলেন, যে অনুবাদ যারা করতে যায় তাদের নিজের হয়তো দেওয়ার কিছু থাকে না সাহিত্য থেকে, তখন বাধ্য হয়ে অনুবাদের দিকে যায়। এই ব্যাপারটা অনেক সময় অনেকে যারা, এটা আমার মনে হয় জেলাসির থেকেও বলতে পারেন যে আমি অনুবাদটা করতে পারছি না, আমাকে সাবলীল না অনুবাদে, এটা থেকেও বলতে পারেন, কিন্তু এই কথাগুলো উঠে আসে অর্ক চট্টোপাধ্যায়। হ্যাঁ ঠিকই, মানে এটা তো একটা বিষয়। আমার অনেক সময় মনে হয় যে অনুবাদ শুধুমাত্র যারা অনুবাদ করেন, যারা কখনোই কোনো সৃজনশীল লেখালেখি করেননি বা করেন না, তাদের অনুবাদ, আর যারা সৃজনশীল লেখালেখির পাশাপাশি অনুবাদ করেন, এই দু ধরনের অনুবাদ আলাদা। এবারে অনুবাদের একটা তো প্রয়োজন আছে, কারণ
ভাষার বাইরে না হলে সেই লেখককে পৌঁছে দেওয়া যায়। আহ, এরকম বাংলা ভাষায় ধরুন, আহ, আমি এপার ওপার বলছি না, সমস্ত পারেই পারাপারে বাংলা ভাষায় কত লেখক রয়েছেন যারা যাদের যাদেরকে কিন্তু পড়ে অনেক কিছু আহরণ করতে পারে বিশ্বের অন্যান্য বিভিন্ন প্রান্তে বিভিন্ন অংশে থাকা মানুষ। অনুবাদ ছাড়া সেটা সম্ভব না, ফলে অনুবাদ প্রয়োজন। কিন্তু এটাও ঠিক যে অনুবাদ সাহিত্য কিনা, এটা নিয়ে যেটা আপনি বললেন, এই ধরনের অনেক বিতর্ক রয়েছে। হয়তো অনুবাদ প্রাথমিক অর্থে সবসময় সাহিত্য হয়ে উঠতে পারে না। এবারে দেখুন, এটা একটা প্রশ্ন, এটা আমরা এই নবারুণের অনুবাদের ক্ষেত্রেও অনেক সময় লক্ষ্য করেছি যে অনুবাদ কিরকম হবে। অনুবাদ কি সুললিত হবে, নাকি অনুবাদ যদি মূল লেখাটা, তার মধ্যে যদি একটা এক ধরনের একটা অমসৃণ ব্যাপার থাকে, তাহলে সেই অমসৃণতাটা কি একভাবে অনুবাদের মধ্যে উঠে আসবে না? মানে ধরুন, যেভাবে সুনীল উপন্যাস লিখতেন, মূল ধারার লেখার কারণেই বলছি, আহ সেভাবে তো সন্দীপন উপন্যাস লিখতেন। আবার যেভাবে ধরা যাক লীলা মজুমদার উপন্যাস লিখতেন, সেভাবে অনিতা অগ্নিহোত্রী উপন্যাস লেখেন না। প্রত্যেকের ধারাগুলো আলাদা আলাদা। এবং কোন, এটা কিছুটা হলেও অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে কোন মাধ্যমে তারা লিখছে। আমরা যেমন বরাবরই মূলত লিটল ম্যাগাজিনে লিখেছি, আমার দেশ পত্রিকায় লেখার কোনো বিশেষ আগ্রহ নেই। এবং এটা আমি কোনো অসম্মানজনক জায়গা থেকে বলছি না, কারণ দেশ পত্রিকার একটা নিজস্ব পাঠক কুল আছে, তাদের মতো করে আমি লিখতে পারবো না। আর যদি লিখতে চেষ্টা করি, তাহলে আমার ধারণা আমার লেখার যে প্রবণতাগুলো, সেগুলো থেকে ভীষণ দূরে চলে যায়। সেই জন্য আমি কখনো চেষ্টাও করি। আমি বরাবরই লিটল ম্যাগাজিনে লিখেছি, বিভিন্ন লিটল ম্যাগাজিনে লিখেছি, এবং ছোট প্রেস থেকেই বই বেরিয়েছে, এবং সে নিয়ে আমার একেবারেই কোনো রকমের কোনো সমস্যা তার নেই। কারণ আমরা মনে করেছি বরাবর লিটল ম্যাগাজিনের লেখক হিসেবে, সেই জন্যই সন্দীপন আর সুনীলের ওই প্রতিতুলনাটা টানলাম। সন্দীপন যদিও পরবর্তীকালে আজকালের সঙ্গে যুক্ত হয়েছেন, আজকালে লিখেছেন, কিন্তু আজকাল তো আনন্দবাজার পত্রিকা ছিল না কখনো। তাদের মধ্যে একটা বরাবরই একটা পার্থক্য ছিল। আর দীর্ঘদিন, মানে প্রাক আজকাল পর্বে সন্দীপন নিজে নিজের লেখা বিক্রি করেছেন, মিনি বুক নিয়ে লিটল ম্যাগাজিন ফেয়ারে গিয়ে, বই মেলায় গিয়ে। সুবিমল মিশ্র, তিনিও তার নিজের লেখা নিজেই পৌঁছে দিতেন পাঠকের কাছে। কিন্তু অনুবাদের প্রশ্নে ফেরত এসে একটাই শেষ কথা বলি, যে অনুবাদটা অনুবাদের মতো পড়তে লাগবে, নাকি একটা অরিজিনাল লেখার মতো পড়তে লাগবে, এইটা নিয়ে একটা বিতর্ক তো আছে। এবার অনেক সময় আমার মনে হয় এই ক্ষেত্রে অনুবাদের সাথে ভাবানুবাদটা বোধহয় জুড়ে দেওয়া যায়, যে ভাবের অনুবাদ, ভাবের অনুবাদ। হ্যাঁ কারণ হ্যাঁ কিন্তু একদম আক্ষরিক অনুবাদ করলে সবসময় সেটা আবার পড়তে খুব খারাপ লাগে। কারণ ওটা, হ্যাঁ, মানে এখানে রাহুল কর নামে একজনের একটা প্রশ্ন আছে, রাহুল কর নামে একজনের, অনুবাদ কি একই রকম ভাবে মূল লেখার আবেগকে ব্যক্ত করতে পারে? সেই প্রশ্নটার জবাবে দিলেন অর্ক চট্টোপাধ্যায়, যে এটা মূলত ভাবের অনুবাদ। একজন অনুবাদকের বোধহয় মুন্সিয়ানাটা সে জায়গায়, সে যখন সেটাকে সে নিজের মতো মানে করে লিখতে পারে, তাই নয় কি? একদম। এবং সেই কারণে সেই অনুবাদকেরও সৃজনশীল লেখালেখির সঙ্গে যুক্ত থাকাটা আমার মনে হয় বেশ দরকার। শুধু অনুবাদক না হয়ে তিনি যদি পাশাপাশি নিজেও লেখেন, তাহলে তিনি কোথাও একটা জানবেন যে কিভাবে ওই ভাবানুবাদটা করতে হয়, কিভাবে ভাবের অনুবাদটা করতে হয়। সেটা যদি তিনি কখনো একটা, ধরা যাক, নিজে গল্প না লিখে থাকেন এবং গল্পের অনুবাদ করেন, তাহলে হয়তো কিছু জটিলতা হবে। আমি এটা একেবারেই বলছি না যে তারা কখনোই গল্পের অনুবাদ করতে পারবেন না, নিশ্চয়ই পারবেন। কিন্তু হয়তো দুটো অনুবাদের চরিত্র আলাদা, এটাই বলছি। জি, একেবারে একদম ঠিক কথা বলেছেন তর্ক চট্টোপাধ্যায়। তো আমাদের সময়ও ধীরে ধীরে শেষ হয়ে আসছে। কবিতার কথায় যাই, আপনি তো কবিতাও লিখছেন, যদিও মানে সংখ্যায় খুব কম, কিন্তু কবিতাও তো লিখেছেন। এখন কবিতার থেকে দূরে কেন? এটা একটা খুব অদ্ভুত ব্যাপার। আমি বরাবরই বিভিন্ন সময়, আমি ইংরেজিতে খুব কম সৃজনশীল লেখা লিখেছি, কিন্তু অল্প স্বল্প কিছু কবিতা আমি বিভিন্ন সময় ইংরেজিতে লিখেছি, খুব অল্প কিছু গদ্যও লিখেছি। তবে বাংলায় কবিতা লেখার ক্ষেত্রে কেন জানি না আমার বরাবর মনে হয়েছে যে ঠিক কবিতাটা হচ্ছে না। এবং নিজের যেহেতু মনে হয়েছে হচ্ছে না, সেটা আর খুব একটা হওয়ানোর চেষ্টা করিনি। আহ কারণ এই মজা করে বলে না যে একটা সময় যখন মানুষ প্রেমে পড়ে, স্কুল কলেজে পড়াকালীন, তখন তো সবাই কবিতা লেখে। কিন্তু তারপরে যারা কবিতাটা অনেক বছর ধরে লিখতেই থাকে, তাদের তার মানে কবিতা নিয়ে একটা 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 চিন্তা ভাবনা রয়েছে, ওই মানে প্রেমিকাকে লেখার বাইরে বা প্রেমিককে লেখার বাইরে। কিন্তু
এখানে প্রশ্নটা হলো যে আমি একটা জিনিস করার চেষ্টা করেছি, সেটা হলো আমি একভাবে আমার যে কবিতার যদি কোনো চিন্তা থাকে সেটাকে গদ্যের মধ্যে চালিত করার চেষ্টা করেছি। ওই যে বললাম না যে গল্পের একটা খুব খুব মানে মোটা দাগের যেরকম গল্প হয়, মানে এটা খুব মোটা দাগ কথাটা এই অর্থে বলছি যেটা বৃত্তের মতো, এটা খুব নির্দিষ্ট সূচনা মধ্য অন্ত রয়েছে, একদম খুব পরিষ্কার একটা আকার রয়েছে তার, এবং নিটোল একটা গল্প। সেই গল্পটাকে আমি বিভিন্ন ভাবে ভাঙার চেষ্টা করেছি আমার বিভিন্ন লেখার মধ্যে দিয়ে, এবং কবিতা সেখানে কিন্তু একটা অস্ত্র হয়েছে। একভাবে কবিতা দিয়েও গল্প ভাঙার চেষ্টা করেছি। সেখানে কবিতা মানে ঠিক ওই অর্থে কবিতা নয়, কিন্তু আমার অনেক গল্পের মধ্যে বিভিন্ন কবিতার মতো লাইন হয়তো অনেকে খুঁজে পাবে, যেগুলো মানে অনেক আগের একটা মজার কথা বলি এই সূত্রে। অপর বলে একটি পত্রিকা ছিল, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ থেকে বেরোতো। অপরে আমি একবার কতগুলি গদ্য পাঠিয়েছিলাম, এবং মজার বিষয় সেগুলি তারা কবিতা বলে ছেপেছিল, অর্ক চট্টোপাধ্যায়ের কবিতা বলে। কিন্তু এটা থেকে একটা মজার বিষয় বোঝা যাচ্ছে তাদের মনে হয়েছিল ওগুলো কবিতা, কিন্তু আমি ওগুলো কবিতা হিসেবে লিখি। ও, এই ক্ষেত্রে বলা যায় যে অর্ক চট্টোপাধ্যায়ের মধ্যে আর লেখার ভেতরে মূলত কবি সত্তা, গদ্য আকারে বেরোলেও সেটা কবিতা হয়ে যাচ্ছে, এটাও তো বলতে পারি। একদম, একদম। মানে ধরুন আমি একটা উদাহরণ দিই যে আমার ক্ষেত্রে আমি কিভাবে গল্প লিখি। একটা কোন একটা লাইন একভাবে আসে, মানে আমি যে গল্পের বইটা আপাতত সংকলন কি তৈরি করার চেষ্টা করছি, তার একটা গল্পের আহ, প্রথম দিকে এরকম একটা লাইন ছিল: আতশবাজি ছায়াপথে চলে যাও। এই আতশবাজি ছায়াপথে চলে যাও, এই বাক্যটা কেউ ভাবতে পারেন এটা কবিতার বাক্য। এই বাক্যটা কিন্তু যেন যাকে বলে আমার মাথার মধ্যে কেউ একটা লিখে দিয়ে গেছিল, এবং সেইখান থেকেই গল্পটা শুরু হয়েছিল। তারপর গল্পটাতে অনেক কিছু অন্যান্য বিষয় হয়েছিল, যা হয়তো শুধু আতশবাজি বা ছায়াপথ নিয়ে নয়। তো এই ধরনের বহু রূপক বাক্য একভাবে আমার মধ্যে একভাবে তৈরি হয়, এবং সেটাকে আমি লালন করার চেষ্টা করি, এবং তার মধ্যে দিয়েই একটা গল্প আমি লিখি। কাহিনী কেন্দ্রিক গল্প হয়তো এখনো আমি লিখি না, যদিও একভাবে আমি আগের থেকে অনেক বেশি গল্প বলার চেষ্টা করি। 10 বছর আগে ওই পিং পং গন্ধের সময় যত না বলতাম, তার থেকে অনেক বেশি এখন হয়তো খানিকটা হলেও পূর্ণ গল্প বলার, একটা কাহিনী বলার ইচ্ছা আছে। কিন্তু কাহিনীটা আমি সরলরৈখিক ভাবে বলবো না, ভেঙে ভেঙে বলবো, এবং তার মধ্যে ওই ভাঙন গুলো কবিতা দিয়ে তৈরি। সেক্ষেত্রে অর্ক চট্টোপাধ্যায়ের কোনো কবিতা বা কবিতার মতো গল্প, ছোট গল্পের কোনো অংশটা কি আমরা শুনতে পারি? আচ্ছা, আমি একটা একেবারেই ছোট একটি লেখা তাহলে পড়ে শোনাই। কাজলদা, কাজল সেন দীর্ঘদিন ধরে কালিমাটি বলে একটি পত্রিকার সম্পাদনা করেছেন, দীর্ঘতম লিটল ম্যাগাজিন গুলির মধ্যে একটি হয়তো পশ্চিমবঙ্গে। তো কাজলদা কালিমাটিতে ঝুড়ো গল্প বলে এক ধরনের গল্প আহ, একভাবে এই ফর্মটার কথা ভাবতে শুরু করেন, এবং আমাদের অনেককে বলেন তোমরা এরকম, যারা আমরা খুব ছোট গল্প লিখতাম তাদেরকে বলেন যে এরকম গল্প লেখো। তো এই সূত্রে যে ঝুড়ো গল্পগুলো বিভিন্ন সময় লিখেছি তার একাধিক সংকলন হয়েছে, আমার কাছে আপাতত এই দ্বিতীয় সংকলনটি রয়েছে। এখান থেকে একটা অত্যন্ত ছোট, মানে আধ পাতার একটা গল্প পড়ে শোনাই। আহ 1 মিনিট আমাকে দিন, যাতে আমি গল্পটা খুঁজে বার করতে পারি। আহ ঠিক আছে অরূপ বাবু, আমরা অপেক্ষায় আছি আপনার গল্প শোনার অপেক্ষায়। আমরা কথা বলছি গল্পকার এবং বন্ধু লিখছেন, কবিতা এমন লিখছেন। একটা এমন একটা গল্প পড়ি যেটা থেকে হয়তো গল্প আর কবিতার ওই যে কথাটা বলছিলাম সেটা একভাবে উঠে আসবে। তো গল্পটির নাম বিষাদ প্রজন্ম। কবে কে যেন লিখে রেখেছিল বিষাদ প্রজন্ম শব্দটা। ওর জন্য? ওরই জন্য কি, নাকি ও নিজেই লিখলো একদিন? প্রত্যেক শব্দের এক নিজস্ব সময় থাকে যার জন্য সে লিখিত হয়, হয়তো।
যখন লিখিত হয় তার বেশ কিছুটা পরে আসে তার সময়, পরে না আগে না কখন কে জানে। ও আজকাল মানুষের থেকে বেশি কুকুরদের সঙ্গে কথা বলতে পছন্দ করে। রাস্তায় কুকুর দেখলেই হলো, নিজেরই অজান্তে মুখ দিয়ে কোনো না কোনো একটা বাক্য বেরিয়ে আসে। আশেপাশে বা সঙ্গে অন্যান্য মানুষ থাকলে তারা কপাল কুঁচকো। এমন সময় অনেকে ওর দিকে যে দৃষ্টিতে তাকায় তাতে উন্মাদনার অভিযোগ রেখায়িত হয়। কিরে, আছিস কেমন? কি খবর তোর? অনেকদিন দেখছি না এ পাড়ায়। আরে, ওরা ম্যাদা মেরে পড়ে আছিস যে, খেতে পাসনি? কে মারলো তোকে? কাঁদছিস নাকি? ও আজ পর্যন্ত বুঝতে পারেনি নেড়িরা কি চায়, খাবার না আদর, না দুটোই। আচ্ছা, আদরও তো একটা খাবার নাকি? যারা কুকুর ভয় পায় তারা হয়তো তাদের আবদারকে ভয় পায়। আদর করতে না পারলে কি ভয় আসে? ভয় আসুক না আসুক, ওকে দেখে ল্যাজ নাড়ানো ঝুলঝুলে একটা একটা না একটা কুকুর ঠিকই আসে। বিস্কুট না থাকলে মাথায় হাত বুলিয়ে দেয়, খানিকক্ষণ ওর পাশে হাঁটে, তারপর চলে যায় নীরবে। কুকুর কথা বলে না, খালি ডাকে, নানা রকম শব্দ করে। তাই তো ওর কুকুরের সঙ্গে কথা বলতে ভালো লাগে। মানুষের ভাষা ওকে কষ্ট দেয়, ও তাই কুকুরের ভাষায় উত্তর চায়। কুই কুই কুই, গর, ভুট ভুট ইত্যাদি ক্রমশ ওর উত্তরের সামগ্রী হয়ে। চোখ বন্ধ হয়ে আসা আরামে উত্তর খুঁজে পাওয়া যায়। মানুষ কথা বলে যায়, অধিকারের কথা, সময়ের অধিকার, জায়গার অধিকার, ভয় পাওয়া আর না পাওয়ার অধিকার। তাদের মুখনিসৃত অবিরত শব্দ বহিষ্কার পথে হাঁটে, দেয়াল ওঠে, কালো গাড়ি আসে, ও কুকুরদের সঙ্গে ওই গাড়িতে উঠে পড়ে। বিষাদ প্রজন্ম, মানুষের ভাষায় এই শেষ শব্দ, বাকিটা আদর, যে আদর না এলে ভয় আসে। এটা তো সেই কথারই মানে ধারাবাহিকতা, যেটা কবিতা না গল্প, প্রশ্নটা থেকে যায়। এবং পাঠেও আপনার যে পাঠ, এতেও কিন্তু মনে হয় এটা আবৃত্তি না পাঠ, প্রশ্নটা থেকে যায়। সেই ক্ষেত্রে সেই প্রশ্নটা যথার্থ ছিল যে আপনি ছোট গল্প লিখেন না, আসলে কবিতা লিখেন। আর ছোট গল্প হিসাবে কবিতা হিসেবে ছেপে দেওয়া হয়তো ভুল ছিল। না না, ভুল নয়। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছেন কিনা, যে আমাদের যারা সাহিত্যে যারা আসছেন বা লিখছেন, যাদের শুরুটা হয়, বেশিরভাগই যারা সাহিত্যকর্মী আছেন, সাহিত্য চর্চা যারা করেন, তাদের বেশিরভাগই শুরু হয় কবিতা দিয়ে। সেই ক্ষেত্রে মানে যারা কবিতা লিখেন বা কবি বলা যাক বা না যাক, কবিতা যারা, কবিতা হোক বা না হোক, যারা এই চর্চাটা করছেন তাদের সংখ্যাটা বেশি। গল্প এবং প্রবন্ধ সাহিত্য বা অন্যান্য সাহিত্যের অন্যান্য জায়গাগুলো কিন্তু এক্ষেত্রে পিছিয়ে আছে। কেন? এটা কেন? খুবই, এটা নিয়ে আমি আগেও ভেবেছি, এটা খুবই কঠিন একটা প্রশ্ন যার সত্যি উত্তর দেওয়া মুশকিল। তার কারণ এক অর্থে দেখুন, বাজার অর্থনীতি ভাষায় বলতে গেলে গল্প বা উপন্যাসের বই কিন্তু বেশি চলে, যাকে বলে বেশি বিক্রি হয়। অথচ কবিতা, অন্তত বাংলা ভাষায় কবিতার এই এই যে ব্যাপারটা, এটা কিন্তু খুব মানে আমার মনে হয় বাংলা ভাষার একটা স্বাতন্ত্র্যের প্রশ্ন এখানে আছে। কারণ ধরুন, একটা অন্য ভাষার একজন লেখকের কথা বলছি, ভারতীয় লেখক রাস্কিন বন্ড। রাস্কিন বন্ড প্রথমে কবিতা লিখতে শুরু করেছিলেন, অথচ দীর্ঘ দিন ধরে এত বই লেখার পরে, ওনার বহু বছর পর, মানে বোধহয় 2000-এর পরে, এতদিন ধরে রাস্কিন বন্ড লিখছেন, ওনার প্রথম কবিতার বই বেরোয় এবং সেখানে উনি মজা করে কথাটা লিখেছিলেন যে এগুলো আসলে আমি সমস্ত বইয়ের আগে লিখেছি এই কবিতাগুলো, কিন্তু এই কবিতাগুলো এতদিন মানে বার করতে পারিনি, কারণ শুধু কবি হিসেবে যদি লেখাটা কারোর পেশা হয়, উনি তো লেখাটাই ওনার পেশা, তাহলে মানে শুধু কবিতার সূত্রে ওই মানে অর্থ উপার্জন করা সম্ভব। এবং অনেক সময় কিন্তু আমরা দেখি মানে গ্লোবালি
অনেকে উপন্যাস বা গল্পের দিকে যান যারা পেশাগত হিসেবে পেশা হিসেবে সাহিত্যকে বেছে নেন। আমাদের মতো লোকের একটা স্বাধীনতা থাকে, কারণ আমরা পেশা হিসেবে বেছে নিই সাহিত্য সৃষ্টিকে। সেটা করলে কিন্তু হয়তো আমাদেরকেও, কারণ এটা একটা একটা ব্যবহারিক হলেও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই দিক থেকে আমার মনে হয় কবিতার একটা কিন্তু অদ্ভুত নিজস্ব একটা রাজনীতি আছে, কারণ কবিতা এই বাজার অর্থনীতির যে যুক্তি, অর্থাৎ গল্পের যুক্তি, উপন্যাসের যুক্তি, মানে সাহিত্যকে কমোডিটি হিসেবেও তো ভাবতে হবে, সাহিত্য তো পণ্যও বটে। সেই দিক থেকে কিন্তু কবিতা সাহিত্যের এই যে পণ্যায়ন, তার একটা বিরোধিতাও তৈরি করে। এবং সেই কারণে আমার মনে হয় এই এই যে যেটা আপনি বললেন একদম ঠিক, এটা তথ্যগতভাবে তো ঠিক যে আমরা প্রায় সবাই কবিতা দিয়ে শুরু করি, কবিতা ভালো হোক মন্দ হোক, কবিতা হোক না হোক। আমি যেমন লজ্জিত বেশিরভাগ কবিতাকে প্রকাশ করি না, তাহলেও কবিতা দিয়েই শুরু হয়েছে যাত্রা। সেটা কিন্তু খানিকটা এই কারণে যে বোধহয় কবিতাই সব থেকে, কি বলবো, কবিতা এক ধরনের স্বগত। কবিতা নিজের সঙ্গে কথা বলা এবং নিজের সঙ্গে অন্তরঙ্গতম কথাগুলো হয়তো কবিতাতেই বলা যায়, সেই জন্য কবিতা দিয়ে শুরু হয়। তারপর আস্তে আস্তে অনেক কিছু হয় হয়তো। কিন্তু এখানে আরেকটা মজার বিষয় হলো যে কবিতায় যে আসা, লিটারেচারের দিকে দেখতে গেলে, সাহিত্যের দিক দিয়ে দেখতে গেলে কবিতা লেখাটাই সবচেয়ে কঠিন। তার তো গঠন, তারা ব্যাকরণগত দিকগুলো, এগুলো কিন্তু অন্যান্য প্রবন্ধ বা উপন্যাসের থেকে অনেক কঠিন ব্যাপারগুলো এর সাথে জড়িত। অথচ দেখা যাচ্ছে সেই কঠিন ব্যাপারটা দিয়েই মানুষ শুরু করছে। কবিতার থেকে প্রবন্ধ বা গল্প লেখাটা অনেক ক্ষেত্রেই, যেখানে ব্যাকরণের খুব একটা বাধা ধরা নিয়ম কানুন নেই, কিন্তু কবিতার ক্ষেত্রে কিন্তু এই নিয়ম কানুনটা আছে। এইটা কেন হয়? এটাও মানে এটা এই প্রশ্নটা তো সত্যি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর সত্যি আমি জানি না কি উত্তর দেবো। আমার যা মনে হয় সেটা বলছি যে আমার মনে হয় আমরা কোথাও একটা ভাষা আমাদেরকে ক্লান্ত করে। অন্তত ব্যবহারিক ভাবে আমরা প্রত্যেকদিন যেভাবে কথা বলি না, সেই কথা বলাটা, ওটাই তো একমাত্র ভাষা নয়। কিন্তু আমরা প্রত্যেকদিন যেভাবে কথা বলি সেভাবে তো আর কবিতায় কথা বলতে পারি না, তাহলে লোকে উঠে চলে যাবে আর কি, বলবে ভাই তুমি কি বলছো, তোমার কথা কিছু বুঝতে পারছি না, টাটা। তো আমরা যেভাবে প্রত্যেকদিন কথা বলি সেইভাবে কবিতা ভাষা লেখা যায় না। কবিতার ভাষা একটা অন্য রকমের ভাষা, প্রাত্যহিক ভাষার তুলনায়। এবং আমার মনে হয় সেটা খুব গুরুত্বপূর্ণ। আমরা ভাষা ক্লান্ত একদম, এবং সেই কারণে আমরা একটা অন্য ভাষা তৈরি করার চেষ্টা করি। এবং এই অন্য ভাষা তৈরি করাটা বোধহয় কবিতায় সব থেকে ভালোভাবে, এটা আমার মনে হয়। সেই সূত্রে বললাম, মানে তো অজস্র ব্যাখ্যা হতে পারে আপনি যেটা যে প্রশ্নটা এটার অনেক করছেন। ব্যাখ্যা আছে, আসলে অনেক দিক দিয়ে ব্যাখ্যা আছে, অনেক চিন্তা আছে এই ক্ষেত্রে। তো শেষের দিকে চলে এসেছি। আপনার প্রকাশনের বিষয়টা আসি, কেন হঠাৎ করে প্রকাশনী বা এরকম ব্যাপারটা চলে এলেন কেন? এটা কি চিন্তা থেকে? এটা এটা প্রধানত আবার আমার এক বন্ধুর, আমি বহু বন্ধুদের নাম বলছি কারণ তারা না থাকলে এগুলো কোনোটাই হতো না। একা তো কিছু হয় না। বিশেষত সৃজনশীল সাহিত্য অন্তত একা হয় না। আমরা দীর্ঘদিন ওই নবেন্দুর কথা বলছিলাম, নবেন্দু আর আমি দীর্ঘদিন আমরা আসছে বলে একটা পত্রিকা প্রকাশ করতাম সম্পাদনা। তো সেই সূত্রেই প্রাথমিকভাবে প্রকাশনায় আসা অনেক বছর আগে, 2000 ধরুন 9-10 ওই সময় থেকে। তারপর আস্তে আস্তে আমাদের আরেক বন্ধু দেবাদ্রি তার সূত্র ধরে আসছে একটা প্রকাশনী হয়ে উঠেছিল। আমরা এখন অনেকটা অতটা সক্রিয় হয়ে থাকতে পারিনি, বিভিন্ন জন বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার ফলে যেটা হয়, এবং সকলেই যে যার কাজে ব্যস্ত হয়ে যাওয়ার ফলে। তারপর আমি যখন অস্ট্রেলিয়া থেকে ফিরি গবেষণা শেষ করে, সেই সময়টায় এবং আইআইটিতে অধ্যাপনার যুক্ত হবার আগে মাঝের যে সময়টা ছিল, সেই সময় আমার আরেক বন্ধু অদ্বয় চৌধুরী, সেও একজন গল্পকার এবং একজন সৃজনশীল গল্পকার। আহ, অদ্বয়ের অদ্বয়ের বন্ধুত্বেই বলবো আমি, এই বৈভাষিক প্রকাশনীর সঙ্গে আমি একভাবে যুক্ত হই। আমরা দুজনে একসঙ্গেই ব্যাপারটা ভাবি। তবে এখন আমি খানিকটা মানে বাধ্যত অন্তত কাজকর্মের দিক থেকে অনেকটাই সরে এসেছি। অদ্বয় এবং অদ্বয়ের স্ত্রী মাধবী, তারা দুজনে আহ আহ, মানে অক্লান্ত পরিশ্রম করে বৈভাষিককে একটা অন্য জায়গায় নিয়ে গেছে। আমি শেষ 2-3 বছরে, আমি 3 বছর হলো গুজরাটে আছি, সেই কারণে অতটা সময় বা চিন্তা সবসময় দিয়ে উঠতে পারি না অন্যান্য কাজের চাপে। এবং এখন আমি প্রত্যক্ষভাবে আর বৈভাষিকের সঙ্গে যুক্ত নই। ইনফ্যাক্ট যখন উপন্যাস্ত বৈভাষিক থেকে প্রকাশিত হয়েছিল, তখন আমি আর সেই অর্থে বৈভাষিক প্রত্যক্ষভাবে বৈভাষিকের প্রকাশক হিসেবে ছিলাম না, তবে বৈভাষিক
একভাবে আমাদের বাড়ি বলেই আমি অদ্বয় মাধবী আমরা অনেকেই মনে করি, অভিষেক আমাদের আরেক বন্ধু, এবং এখনো বৈভাষিকের সঙ্গে খুবই একটা কাছের সম্পর্ক রয়েছে। কারণ সৃজনশীল সাহিত্যটা যেহেতু আমার কাছে পেশা নয়, আমি সেখানে খুব পেশা হিসেবে ব্যাপারটাকে ভাবতেও চাই। মানে অদ্বয়ের সঙ্গে আমার কথা হলো যে একটা গল্পের বই করো ভাই, অনেকদিন ধরে অনেক গল্প লিখছো, লেখো। আমিও ভাবলাম যে হ্যাঁ, গল্পগুলোকে একসঙ্গে করা হয়নি কখনো ঠিকই। এবং আমাদের অনেক বন্ধু যাদের লেখা আমরা বিভিন্ন সময়, মানে যাদের লেখা থেকে আমরা লিখতে একভাবে শিখেছি বলবো, আমার এক আমার থেকে কিছুটা বড় সঙ্গীত বসু বলে আমাদের এক বন্ধু লেখক, সঙ্গীতদার একটা উপন্যাস বৈভাষিক থেকে আমি এবং অদ্বয় আমরা ভীষণই পড়তে চাইছিলাম। তো এগুলো খানিকটা বলা যেতে পারে যেটা মন থেকে যেটা ইচ্ছে হয় সেটা করা। কারণ পেশাগতভাবে যেটা করা হয় তার বাইরেও তো একভাবে বেরোতে ইচ্ছে করে। এটা নেশা বলতে পারেন, পেশা না। নেশার থেকে পেশায় আসা। আচ্ছা, আমাদের সময় শেষ হয়ে গেছে ইতিমধ্যে, আমরা 1 ঘন্টা পার হয়ে এসেছি কথা বলতে বলতে। তো শেষ দিকে জানতে চাইবো, আপনি তো বইয়ের কথা বললেন যে আপনার বই হচ্ছে আগামীতে ছোট গল্প গ্রন্থ, যেটা কবিতা নয় কেন? আসলে আমি ওই বললাম না, আমি কবিতা গদ্যের মধ্যে একভাবে লিখি, গদ্যের মধ্য দিয়ে, কিন্তু তার বাইরে আমি কবিতা আহ, আসলে মানে খুবই কম লিখেছি। কখনো কখনো যেমন ধরুন নর্থ বেঙ্গলে আমার এক বন্ধু, তারা একটি ওয়েবজিন করে কবিতা করিডোর বলে, সেখানে সাহস করে একটা দুটো কবিতা বিভিন্ন সময় আমি দিয়েছি, কয়েকটা সিরিজও দিয়েছি। হয়তো ভবিষ্যতে কখনো যদি আমি নিজের কবিতা সম্পর্কে সন্তুষ্ট হতে পারি, একটা গ্রন্থাকার পাওয়ার মতো সন্তুষ্টি আমার দিক থেকে তৈরি হয়, তাহলে হয়তো আমি সেটা গ্রন্থাকারে কখনো প্রকাশ করতে পারি। কিন্তু আমি এখনো আমার কবিতা নিয়ে একেবারেই সন্তুষ্ট নই। তা বলবো না যে গদ্য বা গল্প নিয়ে খুব অতি সন্তুষ্ট, কিন্তু তাও আমার মনে হয় আমি গল্পটা অনেকদিন ধরে লিখতে লিখতে একটু হলেও হাত পেকেছে আর কি গদ্যে বা গল্পে। কিন্তু কবিতা নিয়ে আমি অতটা কনফিডেন্ট নই আসলে, সত্যি কথা বলতে কি এটাই, মানে সৎ ভাবে বলতে গেলে এটাই বলি। আচ্ছা, শেষ সময়ে আমরা কি আরো একটু লেখার কোন অংশ শুনবো? আচ্ছা, তাহলে একটা অংশ শোনেন, হ্যাঁ, মানে উপন্যাসে উপন্যাসটা যেভাবে শুরু হচ্ছে সেই অংশটা শোনেন। আচ্ছা, শুনছি আমরা। আহ, রাত তখন প্রায় 10টা। ট্রেন লিলুয়া স্টেশন ছেড়ে ভাঙা রেল বাড়িগুলোর ওপর দিয়ে যেতে গিয়ে যখন আস্তে আস্তে স্পিড নিচ্ছে, অদ্ভুত রহস্যময় এক আলোর ঘুলঘুলি দেখা গেল গতিমান ট্রেনটি ঘিরে। ঘুলঘুলি কারণ আলোর থেকে আলোর ফাঁক ফোকরই বেশি ছিল সেই ছায়া প্রেতের শরীরে। যারা যুগের পর যুগ ধরে ট্রেনের গেটে দাঁড়ায়, সেই সব ডেইলি প্যাসেঞ্জাররা তখন সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে পাকিস্তানের হাতে ভারতের হার নিয়ে আলোচনা করছে। একজন পাকিস্তান বেটার খেলেছে বলে জিতেছে বলা মাত্রই অন্য অনেকে হল্লা করে তাকে দেশদ্রোহী বলে গাল দিচ্ছে। এমন সময় ওই ভেদ আলোর ঘুলঘুলির মধ্যে থেকে দুটো ছায়াচ্ছন্ন মুখ বেরিয়ে ট্রেনের গেটের লোকগুলো তাদের দিকে তাকাতেই বুলবুলিটা অদৃশ্য হয়ে গেল। আলোর আলেয়া নিভু নিভু পথে নিকষ অন্ধকার উগরে। এইটুকুই পড়ি প্রথম প্যারাগ্রাফটা। আবার ওই শেষ লাইনে একটা এক ধরনের কবিতা হয়তো গদ্যের মধ্যে চালিত হয়েছে। ধন্যবাদ অর্ক চট্টোপাধ্যায়। আমরা কথা বলছিলাম গল্পকার, প্রবন্ধকার এবং ভেতরে থাকা কবি অর্ক চট্টোপাধ্যায়ের সাথে। আপনারা শুনলেন তার কথা, আমরাও শুনলাম। আশা করি ভালো লেগেছে আপনাদের। তো এই শেষ সময়ে অর্ক চট্টোপাধ্যায়ের কাছে দর্শকদের উদ্দেশ্যে কিছু শুনতে চাও, অংশমালিক দর্শক যারা আছেন, লেখক যারা আছেন তাদের। আহ একেবারেই শেষ পর্বে আমরা এসে গেছি, ফলে সবার আগে আপনাকে ধন্যবাদ দেব এরকম একটা অনুষ্ঠান করার জন্য, এবং নামটিও আমার খুব সুন্দর লেগেছে, ক্ষণকাল। কারণ ক্ষণকাল নামটার মধ্যে একটা একটা কাল যেমন আছে, একটা সময় পর্বের কথা আছে, তেমন একটা একটা ক্ষণিকের ব্যাপার আছে। তো কারণ আমাদের চিন্তাও তো এরকমই, হঠাৎ করে একটা চিন্তা আসে, আবার হঠাৎ করে একটা চিন্তা হারিয়ে যায়। তো অংশুমালী আমার মনে হয় খুবই মানে বিশেষভাবে উল্লেখযোগ্য একটি পত্রিকা, কারণ
শুধুমাত্র এই কারণে বলছি না যে বাংলা ভাষার একমাত্র পত্রিকা যেটা ইউরোপ থেকে প্রকাশিত হয়, এই কারণেও বলছি যে একটা পত্রিকা যে এত কিছু করতে পারে, একটা গোটা সাংস্কৃতিক পরিসর তৈরি করতে পারে, এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অংশুমালীর এই বহুবিধ ক্রিয়াকলাপ, যেমন আপনি করছেন, স্বপনদা করছেন, এই যে কাজগুলো আমরা কিন্তু 10 বছর আগে যখন অ্যাস্ট্রে সম্পাদনা করতাম আমরা ভাবতেও পারতাম না যে একটা পত্রিকা এত কিছু করতে পারে। এবং এই অনলাইন স্পেসটাকে ব্যবহার করে আহ, আমরা বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ভারত, তার বাইরে বিভিন্ন জায়গায় থাকা বাংলা ভাষাভাষী মানুষদের একভাবে যেন একত্রিত করতে পারছি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে। এবং তার জন্য অংশুমালীকে বিশেষভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাবো। এবং আপনাকে অভিনন্দন জানাবো এই চমৎকার অনুষ্ঠানটির জন্য। এতক্ষণ ধরে আপনি এত আগ্রহ নিয়ে আমার কথা শুনলেন, আমাকে এতগুলো কথা বলতে দিলেন, আপনি এতগুলো প্রশ্ন করলেন বলেই সেই প্রশ্নের মানে পৃষ্ঠেই তো আমি এই ক্ষণিকের চিন্তাগুলো করতে পারলাম। ফলে সেই কারণে আপনাকে ধন্যবাদ দিয়ে শেষ করি। ধন্যবাদ অর্ক চট্টোপাধ্যায়। অংশমালীর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক শুনলেন অর্ক চট্টোপাধ্যায়ের কথা। উনি লিখেন যেমন ভালো, কথাও ভালো বলেন, এটা নিঃসন্দেহে বলা যায়। তো আমরা আমাদের সময় শেষ। আর ক্ষণকালের ব্যাখ্যাটা অর্ক চট্টোপাধ্যায় খুব সুন্দর করে দিয়েছেন যে কাল আছে, কিন্তু তার মধ্যে একটা ক্ষণ মানে স্বল্প একটা ব্যাপার আছে। তো আমাদের স্বল্প সময়ই থাকতে হচ্ছে, আপনাদের সাথে আর দীর্ঘায়িত করা যাচ্ছে না। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন। এই মহামারীর কালে স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিজেকে ভালো রাখুন, আশেপাশের মানুষকে ভালো রাখুন। ধন্যবাদ সবাইকে।